ওয়েলকাম টু আর্ট আর্টিস্ট আড্ডা। আর্ট আর্টিস্ট আড্ডায় সকলকে স্বাগত। আমরা আজ থেকে আমাদের একটা নতুন প্রোগ্রাম শুরু করতে চলেছি, সেটির নাম হলো দ্য ক্রিয়েটিভ মাইন্ড। প্রথমে আমরা দ্য ক্রিয়েটিভ মাইন্ডের বিষয়ে অল্প কিছু বলে নিতে চাই। আমাদের প্রথম থেকেই মোটো ছিল আর্টিস্ট এবং আর্ট ডকুমেন্টেশন। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি 20-এর অধিক অনেকজনকে আমরা ডকুমেন্টেড করতে পেরেছি। আগামী দিনে আরও অনেক আর্টিস্টের কাজকেই আমরা ডকুমেন্ট করতে পারবো। তবে দ্য ক্রিয়েটিভ মাইন্ড কেন? দ্য ক্রিয়েটিভ মাইন্ড এই সিজনে যে কাজগুলো এবং যে আর্টিস্টদের আমরা ডকুমেন্টেশন করছি, আমাদের গ্যালারিতে তাদের একটি করে 16 শো আয়োজিত হবে। তো এই ক্রিয়েটিভ মাইন্ডের বিষয়গুলি হচ্ছে একটু অন্য ধারার কাজ। মানে আপনারা সকলেই জানেন, যারা আমাদেরকে রেগুলার ফলো করেন, তো আমরা যে সমস্ত আর্টিস্টদেরকে ডকুমেন্টেশন করবার চেষ্টা করছি তারা প্রত্যেকেই অন্য ধারার কাজ করে। তবে এই ধারাগুলোর মধ্যে কিছু ধারা এরকম আছে যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই ধারাগুলোতে স্বাভাবিকভাবে কাজ করা হয়ে থাকে না। যেরকম আজকে শুভঙ্করদার সাথে আমরা কথা বলবো, শুভঙ্কর বিশ্বাস, যিনি গভর্নমেন্ট আর্ট কলেজের ওয়েস্টার্ন পেন্টিং ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স করেছেন। তারপর দীর্ঘ বহু দিনের যাত্রাপথ হয়েছে তার, কিন্তু তিনি ক্রমাগত অয়েল মিডিয়ামে কাজ করে চলেছেন। অয়েল মিডিয়াম সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এবং আমরা পূর্ববর্তী লাইভেও শুনেছি যে আমাদের অনেক রকমের প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি। তো সেই সমস্ত প্রবলেমের বিষয়ে আজকে আমরা শুভঙ্করদার সাথে কথা বলবো। এই প্রবলেমগুলোকে ওভারকাম করে এত দীর্ঘ যাত্রাপথ উনি কীভাবে করছেন, ওনার লাইফের জার্নি, ওনার ক্রিয়েটিভ মাইন্ড সম্বন্ধে আমরা জানবো। আজকে ওনার কাজ দেখব। আগামীকাল থেকে আমাদের গ্যালারিতে ওনার 16 শো শুরু হচ্ছে। আমাদের ফেসবুকে যারা যারা আমাদের ফলো করেন তারা আমাদের ফেসবুকেতে সমস্ত লিঙ্কস পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট রয়েছে, অনলাইন গ্যালারি সাইট, সেইখানে ঢুকে আমাদের ইভেন্ট সেকশানে আপনারা যদি এন্টার গ্যালারিতে যান তাহলে দেখতে পাবেন যে 16 শো উইথ শুভঙ্কর বিশ্বাস। তো সেইখানে আপনারা ক্লিক করলে শুভঙ্করদার 16 শো আপনারা দেখতে পাবেন এবং এখানে আজকের লাইভ এবং ওনার ভিডিও গ্যালারিও ওখানে আয়োজিত থাকবে। তো আশা করি আপনারা কাল থেকে পেজটিকে বারবার করে শেয়ার করবেন এবং অন্যান্য আর্টিস্টদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমরা আপাতত চলুন শুভঙ্করদার সাথে একটু কথা বলেন। নমস্কার শুভঙ্করদা, শুনতে পাচ্ছ তো? সব ক্লিয়ার আছে তো? একদম। তো চলো আজকে তোমার সাথে একদম আমরা টাইম ওয়েস্ট করবো না, অনেকেই অপেক্ষায় থাকবে যে তোমার সাথে কি কথা হচ্ছে না হচ্ছে। তো তোমাকে সব থেকে প্রথম হচ্ছে আমাদের গ্যালারির এই টক শোতে অনেক অনেক স্বাগত। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে দিয়েই আমাদের ক্রিয়েটিভ মাইন্ড এই জার্নিটা শুরু। তো সবার প্রথমে তোমার জার্নিটা একটু ছোট করে আমাদের সাথে শেয়ার করো। আমার নাম শুভঙ্কর। মোটামুটি এর আগে অনেকেই শুনেছে, আর আমার যারা বন্ধু বা যারা আমার কলেজের সিনিয়র বা জুনিয়র, তাদের সঙ্গে খুব ভালো একটা পরিচয় আছে আমাদের। তো আর্ট আর্টিস্ট আড্ডার সঙ্গে আমার খুব বেশি দিনে পরিচয় নেই, কিন্তু অল্প কিছু দিনে তাদের যে কাজ আমি তাদের সাইটে দেখেছি, সত্যি এটা ভীষণই ভালো ভালো একটা পদক্ষেপ। আর আমি নিজেকে খুব লাকি মনে করবো এই জন্য যে এরকম একটা শোতে তারা আমাকে ইনভাইট করেছে, কারণ ভালো জিনিসের সঙ্গে জুড়তে পারলে সবাইকে ভালোই লাগে। আমার মনে হচ্ছে আমি একটা ভালো জিনিসের সঙ্গে জুড়েছি, আর তারা যেটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তাদের গ্যালারিতে যে কাজ আমি দেখেছি। তো এখন সত্যি কথা বলতে লাস্ট আমি 4-5 বছর ধরে দেখছি এরকম ছোট ছোট অনেক গ্রুপ আছে যারা এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো করছে। সবাইকে খুবই স্বাগত জানানো, কিন্তু তার মধ্যে একটা জিনিস খুব বলার যে খুব কম গ্রুপই আছে যারা খুব ভালো কাজ করছে। তো তার মধ্যে আর্ট আর্টিস্ট আর্ট একটা গ্রুপ, যেটা তারা একটা কোয়ালিটি মেনটেন করছে। তো আমি নিজেকে সেখানে রাখতে পেরে আমি নিজেকে খুবই লাকি মনে করছি। তো প্রথম যে আমাকে যে প্রশ্নটা বা যে টপিকটা বলতে বলেছে যে আমার ব্যাপারে কিছু বলার, আমি ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের বনগাঁ আমার হোম টাউন। বনগাঁ থেকে আরো ভিতরে, মানে আমার বাড়ি থেকে বাংলাদেশ বর্ডার মাত্র 1.5 কিলোমিটার। আমার গ্রামের নাম ট্যাংরা কলোনি। তো সেখানটা থেকেই আমার মূলত জার্নিটা প্রথম শুরু।
আমার বাবা প্রদ্যোৎ বিশ্বাস এবং মা অর্চনা বিশ্বাস। তো ছোটবেলা থেকেই বাবাকে আমি দেখতাম মূর্তি তৈরি করতে, ড্রয়িং করতে। আমি এখানে কোনো পার্টি বা পলিটিক্স নিয়ে ডিসকাস করব না, কিন্তু আমার ছবির সঙ্গে সেটা একটা খুব বড় যুক্ত। কারণ আগে না দেওয়ালে পার্টির বিজ্ঞাপন লেখা হতো। তো পাপা মানে বাবা সিপিএম করতো। তো সেই কারণে বাবাকে দেখতাম সিংহ আসছে, আরো যারা গ্রুপ ছিল। তো সেটা দেখে আমার খুব ভালো লাগতো সিংহটা। এবং বাবা আরো ছবি আঁকতো, বাবা লেখেনও, বাবা একজন রাইটার। তো তার বিভিন্ন ইলাস্ট্রেশন দেখতাম আমি করতে, সেগুলো আমাকে খুব ছোটবেলা থেকে অনুপ্রাণিত করতো। এবং সেখান থেকে আমার ছবির জার্নিটা একরকমভাবে শুরু হয়ে যায়। ছোটবেলার কথা তো মনে নেই, মা বাবার কাছে শুনেছি ছোটবেলায় যখন এটা লেখা থাকতো বর্ণ পরিচয়, অজগর আসতে পেরে আয়া হাতে আনতে আমি খাবো পেরে। তো মা বলতো ওই সময় আমি অ লিখে পাশে অজগর আঁকতাম, হ্যাঁ, আ লিখে পাশে আম আঁকতাম। বাবা স্কুল টিচার ছিল, তো রিসেন্টলি রিটায়ার্ড করেছেন। মা হাউস ওয়াইফ। তো বাবা স্কুল থেকে আমাকে চক এনে দিত। মাটির বাড়ি, তো প্রচুর বড় সারফেস, মাটিতে বসে ওই মাটির যে বারান্দা বা দেওয়ালে বসে বসে চক দিয়ে ওই ছবি আঁকা। সেইভাবে ছবিটা একরকম ভাবে শুরু। প্রথম ক্লাস যখন আমি 6-এ পড়ি, তখন বাবার এক বন্ধু, সে একজন রাইটার, সুনীল বিশ্বাস নাম, খুব ভালো একজন রাইটার, সুনীল সোনা নামে পরিচিত। তার হাতেই প্রথম আমার হাতে খড়ি। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তারপরে অল্প কিছুদিন কাজ করার পরে তিনি কোনো কারণে বাংলাদেশ চলে যান। আমার সেটা একরকম ভাবে যেটা মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা, সেই শিক্ষাটা বন্ধ হয়ে যায়। তারপর ক্লাস 6-এ আমি রেগুলার যে কাজটা শুরু করি সেটা সমিত মণ্ডল, এবং যদি বলা যায় তার হাতেই আমি প্রকৃত তৈরি হই। বাবার অসম্ভব সাপোর্ট ছিল আমার এই বিষয়ে, কারণ বাবা নিজেই খুব পছন্দ করতেন। আর ছোটবেলা থেকে আমার বাড়িতে বাবা স্কুল টিচার এবং রাইটার হওয়ার কারণে আমি দেখেছি যে প্রচুর জ্ঞানী গুণী লোকদের আনাগোনা, এবং প্রচুর সাধু সন্ত লোকরাও আসতেন। তো তাদের যে আলোচনা, এই সমস্ত জিনিসগুলো আমাকে খুব মুগ্ধ করত। আর বাবা পুরনো যে একটা শিক্ষকের যে কিছু আদর্শ ফলো করতো, বাবা সেই টাইপের আদর্শ ফলো করতো। তো সেই সময় জিনিসগুলো আমি ছোটবেলা থেকেই মানে যেটা বলা যায় ইনবর্ন পেয়েছি। তারপরে বাবার ইচ্ছা ছিল আমি বড় হয়ে ডাক্তার হই। এই চেষ্টা শুধু যে বাবা আমার উপরে করেছে তা নয়, বাবা আমার যে কাকুরা তাদের উপরে চেষ্টা করেছে, কিন্তু বাবা ফেইলার ছিলেন। তো আমার উপরে সেই চেষ্টাটা করেছে। আমি গ্রামের স্কুলে 10 করার পরে 11-12 আমি বনগাঁতে আসি, কারণ সায়েন্স নিয়ে পড়ার মতো আমার গ্রামের স্কুলে ছিল না, ল্যাব ছিল না। সেখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামও দিই আমি। বাট আমার র্যাঙ্ক খুবই পিছনের দিকে আসার জন্য বাবা যে ধরনের চাইতো আমি এমবিবিএস এ যাই, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো বাবাকে তখন ভয়ে ভয়ে বললাম, বাবা ছবি আঁকতে তো ভালোই লাগে, আমি কি আর্ট কলেজে পরীক্ষা দেবো? তো সত্যি বলতে বাবা একবারের জন্য চিন্তা ভাবনা করেনি, বাবা বলতে হ্যাঁ দিয়ে দাও। তো তখন আর্ট কলেজে পরীক্ষা মানে, আমি বনগাঁর কথা বলছি, যে সময়টা কথা বলছি সেখানটায় খুব ভালো কাজ, তো বনগাঁয় প্রচুর লোক প্র্যাকটিস করছে, কিন্তু খুব ভালো কাজ দেখার আমার সৌভাগ্য কখনো হয়নি। ছবি বলতে আমার কোনো আইডিয়া ছিল না। তো কোন কোন কলেজে পরীক্ষা দিতে হবে, আমার মাস্টারমশাই সমিত মণ্ডল তিনি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিলেন। তারপরে বললো গভর্নমেন্ট আর্ট কলেজ, সেটা খুব ভালো, সেখানটায় যদি যেতে পারো, একটা পুরনো ইতিহাস আছে তার। এবার সেখান থেকে ফর্ম তোলা হলো। আমি ফর্ম তুললাম গভর্নমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান আর্ট কলেজ আর রবীন্দ্র ভারতী, 3টে জায়গা থেকে ফর্ম তুললাম। তবে এর বেশি আর খুব বেশি আমি জানতাম না। আমার মাস্টারমশাই কোনো আর্ট কলেজ পাস না, কিন্তু অসম্ভব স্কিল তার ছিল। যাই হোক, তারপরে আমি সেই ফর্মগুলো যখন ফিল আপ করতে যাই, বাকি ইন্ডিয়ান আর্ট কলেজে আর রবীন্দ্র ভারতীতে এই সমস্যাটা ছিল না, কারণ কোনো ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে হতো না ওই সময়টায়। কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তো সেই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। দুটো জিনিসই আমি জানি, একটা হচ্ছে মূর্তি তৈরি, আরটা হচ্ছে ছবি আঁকা। তখন আমার বনগাঁতে একজন ভালো মাস্টারমশাই এবং আর্ট কলেজের একজন ভালো ব্রিলিয়ান্ট অ্যালুমনাই ছিলেন, মাধব নাথ, তার কাছে যাওয়া হয়। তো তিনি বললেন, গভর্নমেন্ট আর্ট কলেজে তুমি যদি যাও, এখানটা দেখো পেন্টিং এর দুটো ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিং, ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং।
হ্যাঁ, প্রথমে ডিসাইড আমি করে নিলাম যে আমাকে পেন্টিং এ যেতে হবে, কারণ ছোটবেলা থেকে ড্রয়িংটা শিখেছি, তার মানে এটাই করতে হবে, এরকম একটা ধারণা। তো ইন্ডিয়ান পেন্টিং আর ওয়েস্টার্ন পেন্টিং কি জিনিস, তখন সে আমাকে সহজে বোঝালো, একটা ক্যালেন্ডার দেখালো যে এই টাইপের যে ড্রয়িং গুলো, মুঘল মিনিয়েচার, রাজপুত মিনিয়েচার, এগুলোকে ইন্ডিয়ান পেন্টিং বলে। আর ওয়েস্টার্ন পেন্টিং এ কিছু ওয়েস্টার্ন ওল্ড মাস্টারের কাজ দেখালো। স্বভাবতই সাধারণ মানুষ, সাধারণ মানুষের চোখে রিয়েলিস্টিক কাজই ভালো লাগে। আমি বললাম না, এই কাজই করতে হবে। ছোটবেলা থেকে তো ওই ধরনের কাজই করেছি। তো আমি বললাম না, এই ডিপার্টমেন্টে নিতে হবে। তখন তিনি বললেন, দেখো এই ডিপার্টমেন্ট তো নেবে, কিন্তু এটাতে খুব বেশি কঠিন পরীক্ষা হয়, অনেক পার্টিসিপেন্ট এখানে থাকে, ক্যান্ডিডেট থাকে, তো চান্স পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে দিই। তো জয়েন্ট এন্ট্রান্সের পরে পরীক্ষা, গভর্নমেন্ট কলেজে পরীক্ষা শুরু হওয়ার মাঝখানে আমাকে 1.5 মাস টাইম পাই আমি। তো সেই 1.5 মাস ধরে আমাকে প্র্যাকটিস। এবার আমাকে শুনলাম কি কি টাইপের পরীক্ষা হয়, তো বললো একটা লাইভ ড্রয়িং হবে। লাইভ ড্রয়িং কি জিনিস? তো লাইভ ড্রয়িং থেকে আমি ছোটবেলায় জানতাম মডেল ড্রয়িং, লাইভ ড্রয়িং ওটার নাম আমি জানতাম না। তো বলি মডেল ড্রয়িং থেকে লাইভ ড্রয়িং বলে। তো সেটা ঠিক আছে বললো। আরেকটা কি বললো, হ্যাঁ নেচার ড্রয়িং, আউটডোর নেচার ড্রয়িং হবে। তো নেচার ড্রয়িংটা কি জিনিস, একটা সিনারি টাইপের রাখতে হবে, সেভাবে বুঝিয়ে দিল। বসে একটা প্রতিযোগিতা, তুমি যেরকম আঁকো, একদম গ্রামের ছেলে আমি, সেরকম যেরকম ভাবে বুঝতে পারি সেভাবে তাকে বুঝিয়ে দিয়েছে, আমি বুঝেও গেলাম। তো যখন পরীক্ষা দিতে আসলাম আমি গভর্নমেন্ট আর্টস কলেজে, তো লাইভ ড্রয়িংটা মোটামুটি ছোটবেলা থেকে ছবি দেখে কপি করাটা ভালোই পারতাম। তো সেই কপিটা তো ঠিকঠাক করে দিয়েছি, বাট ওয়াটার কালারে যে টাইপের ট্রিটমেন্ট বা যে অ্যাডভান্স ট্রিটমেন্ট অতটা ভালো জানতাম না। ঠিক আছে, করেছি। তো করে ইন্ডিয়ান আর্ট কলেজে দিই, রবীন্দ্রভারতীতে দিই। রবীন্দ্রভারতী আর ইন্ডিয়ান আর্ট কলেজে দুটোতেই আমার ভাইবা কল আসে, গভর্নমেন্ট আর্ট কলেজেও আমার ভাইবার জন্য কল আসে। তো লাস্টে আমাকে আমার ইন্ডিয়ান আর্ট কলেজে আর গভর্নমেন্ট আর্ট কলেজে একই দিনে আমার ভাইবা ডেট পড়ে। রবীন্দ্রভারতীতে আমি আর যাইনি, কারণ আমি খবর নেওয়ার আগেই, কারণ ওদের তখন বোর্ডের লিস্ট, নোটিশ বোর্ডের লিস্ট নিয়ে দিত, তাতে ওখানে গিয়ে দেখতে হতো। সেটা আমার পক্ষে গ্রামের থেকে গিয়ে অ্যাটেন্ড করা সম্ভব হয়। তো গভর্নমেন্ট আর্ট কলেজটা খবর রেখেছিলাম, কারণ মারফত আমি খবরটা পেয়ে যাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ইন্ডিয়ান আর্ট কলেজ আর গভর্নমেন্ট আর্ট কলেজ, তখন আমি কোনো কলেজকে এইভাবে ছোট করছি না, কিন্তু আমার মধ্যে তখন যে ধারণাটা ঢুকিয়ে দিয়েছিল যে গভর্নমেন্ট আর্ট কলেজ মানে একটা এরকম জিনিস, তখন আমি মনে মনে ডিসিশন নিলাম পড়তে যেতে হয় গভর্নমেন্ট আর্ট কলেজেই পড়বো। তবে ইন্ডিয়ান আর্ট আজও কলেজে, এই বিষয়টা হ্যাঁ আছেই যে হ্যাঁ ধরো তো আমাদের যদি, আমি যদিও ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট, হ্যাঁ তবুও আমার যদি কোনো ছেলে মেয়েকে চয়েস দেওয়া হয় যে গভর্নমেন্ট আর্ট কলেজ না ইন্ডিয়ান আর্ট কলেজ, প্রথমে যে কোনো, তুমি বলে না, যে কোনো ছেলে মেয়ে কিন্তু চোখ বন্ধ করে গভর্নমেন্ট আর্ট কলেজটাই তার স্বপ্ন থাকে। তারপর না পেলে তখন সে যায় ইন্ডিয়ান আর্ট কলেজ বা রবীন্দ্র কলেজ। তো আমি বললাম যে তাহলে গভর্নমেন্ট আর্ট কলেজে আমি ইন্টারভিউটা দেবো। এবার যখন ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে একটা খুব মজার বিষয়, খুব গ্রামের ছেলে, ভয়ে ভয়ে গিয়েছি ওখানটায়, সেই বনগা লোকালে জার্নি করে পৌঁছানো, ঘরমাক্ত দেহ। তো আমাকে যখন বললো তুমি কিছু এর আগে কখনো এক্সিবিশন দেখেছো, আমি বললাম বনগাঁতে দেখেছি। বললো কোনো বড় আর্টিস্টের নাম বলো যার তুমি ছবি দেখেছো। বললাম সেরকম তো ছবি আমি শুধু বইতেই দেখেছি, আমি কোনো সামনাসামনি দেখিনি, কারণ কলকাতায় আমি কখনো এক্সিবিশন দেখিনি। তো আমাকে বললো ঠিক আছে, তুমি কোনো আর্টিস্টের নাম বলতে পারবে? বললাম হ্যাঁ পারবো। তখন আমি জীবিত, মৃত, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন সব একসঙ্গে গুলিয়ে বলে দিলাম। তো এর মধ্যে কোনটা বেঁচে আছে কোনটা মরে গেছে তুমি জানো? বললাম না, কোনোটাই আমি জানি না, আমি এগুলো পড়ে এসছি তাই বলে দিয়েছি। তো আমাকে অত দূর থেকে এখানে কি করে আসবে তুমি? তা বললাম আমার একটা দাদা আছে রবীন্দ্রভারতীতে পড়ে, সে বলেছে 1 মাসের জন্য তার কাছে আমাকে রাখবে, তার মধ্যে আমাকে ঘর দেখে দিতে হবে। তো বলছে দেখো, তোমাকে যদি আমি এখন এখানে একটা সিট দিই, হ্যাঁ, তুমি যদি এটা কন্টিনিউ করতে না পারো তাহলে সে সিটটা তো নষ্ট হবে। এবার তুমি কি সেটা, মানে এই সিটের মূল্যটা রাখতে পারবে? বললাম দেখুন স্যার, অত দূর থেকে এই অবধি এসছি যখন, আশা নিয়েই এসছি, এবং সেটা আমি রাখবো, আপনি ভরসা করতে পারেন। তো সে আর কিছু আমাকে জিজ্ঞাসা করেনি। সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমার রেজাল্ট আউটের দিন। আমি আমার একটা বন্ধু, দুজনে রেজাল্ট যেদিন লিস্ট আউট হবে সেকেন্ড হাফে, আমরা চলে এসেছি। আমি বাইরে গভর্নমেন্ট আর্ট কলেজের বাইরে গেটের ওখানটা বসে আছি। রেজাল্ট মোটামুটি 3:30-4টের সময় নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছে। আমি যাচ্ছি না, কারণ আমি জানি হবেই না, আমার খুব ভয় লাগছে। যখন সবাই বেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি আর আমার বন্ধু ধীরে ধীরে ভিতরে গিয়েছি। গিয়ে একদম নিচে থেকে আমি নাম দেখছি, দেখি লাস্ট নামে আমার নাম নেই। এখন তাহলে বোধহয় হয়নি।
ভয়ে ভয়ে সেকেন্ড লাস্ট করে করে টোটাল 16 জনের নাম ছিল, তার মধ্যে 11 নম্বরে আমার নাম। এত খুশি হয়েছি আমি, এক চান্স পেয়ে গেছি। তারপরে তো গভর্নমেন্ট আর্ট কলেজে আসা, গভর্নমেন্ট আর্ট কলেজে এসে সবাই তখন মোটামুটি ওখানে যারা পড়ছে তার মধ্যে 70% যারা আগে থেকে ট্রেন নিয়েছে, বিশেষ করে যারা মেদিনীপুরের ছেলেমেয়েরা, যারা কলকাতা তো অবশ্যই, মেদিনীপুরের ছেলেমেয়েরা তারা অসাধারণ কাজ করছে। কারণ আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে মোটামুটি ভাবে 50% ছেলেমেয়ে যারা মেদিনীপুরে, আর তারা অধিকাংশ খুব ভালো কাজ করে। তার মেদিনীপুরে একটা বরাবরই খুব সুন্দর একটা ট্রেন্ড চলছিল ছবি আঁকার। তো যাই হোক, সেখানটা আমি গভর্নমেন্ট আর্ট কলেজে ফার্স্ট ইয়ারে যখন আমি কাজ করছি, অনেকেই বলছে তুই ওয়েস্টার্ন আর্ট ডিপার্টমেন্টের জন্য ঠিক নয়, কারণ আমি ধরে ধরে ছোট ছোট স্ট্রোক দিয়ে এরকম কাজ করছি, বলে তুই ইন্ডিয়ান পেন্টিং এ গেলে ভালো করতিস। আমি এসব কিছু মাথায় দিইনি আর। তো যাই হোক, একটা জিনিস আমার খুব ইচ্ছা, আমার বলাটা খুব দরকার, সেটা হচ্ছে মানে একটা ছোট আমি জিনিস বলবো, যেটা গভর্নমেন্ট আর্ট কলেজে কাজ অনেকেই শিখেছে, কিন্তু একটা জিনিস যেটা আমি বেশি ভালো করে শিখেছি সেটা হচ্ছে, তখন আমাদের ক্লাস টিচার ছিল রামলাল ধর। আমার চতুর্থ দিনের ক্লাস, রামলাল বাবু তো, আর স্বপন বাবু তখন ক্লাস টিচার ছিলেন। চতুর্থ দিনে আমি ক্লাস, একটা ছোট আমি গল্প বলি। গ্রামের থেকে তখন আসছি আমি, আমার বাড়ি থেকে বনগাঁ স্টেশন 16 কিলোমিটার। আমি সকালে সাইকেলে করে আসতাম, তারপরে আমি প্রিন্সেপ ঘাট এক্সপ্রেস ধরতাম, প্রিন্সেপ ঘাট যেটা গ্যালোপিং যে লোকালটা আছে সেটা ধরতাম, ধরে আমি কলেজে পৌঁছাতাম মোটামুটি 10টা 5 থেকে 10টা 15। তো সকালে আমি বাড়ি থেকে বেরোতাম 6:45-6টার দিকে। তো সেদিন আমি সাইকেলটা পাংচার হয়ে যায়, অত সকালে সাইকেলের দোকান খোলা ছিল না। আমি ফার্স্ট অটোর জন্য অপেক্ষা করে যখন আমি অটো ধরে বনগাঁ স্টেশনে পৌঁছাই, তখন আমি প্রিন্সেপ ঘাট লোকাল পাই না। তারপরে 8টার যে লোকালটা আমি ধরি, সেই ধরে কলেজে আসতে আমার 10:30 থেকে ক্লাসে, আমি 10টা 33 কলেজে ক্লাসরুমের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। স্যারকে বললাম, স্যার আমি আসতে পারি? স্যার সরাসরি বললো, তুমি কে? আমি বললাম, স্যার আমি তো এই ক্লাসের স্টুডেন্ট। তো বললো, তুমি বোধহয় ভুল করছো, আমার কলেজ ক্লাসের স্টুডেন্ট এত দেরি করে আসে না। তখন আমি কিছু বলতে গেলাম, সে আমার কোনো অজুহাতই শুনলো না। তো আমার তখন খুব রাগ হয়েছে, নর্মালি ব্যাপার, এত কষ্ট করে এসছি। আমি তো মনে মনে, আমাকে বললো তুমি চলে যাও। আমি বললাম যে যাবো ঠিকই, কিন্তু তোমাকে শুনিয়ে যাবো আমি যে কেন আমার দেরি হয়েছে। হ্যাঁ, তুমি তো কলকাতা থেকে আসো, 4 চাকায় করে আসো, তুমি কি করে বুঝি আমি কোথা থেকে কিভাবে আসি? আমি গেটের বাইরেই দাঁড়িয়ে আছি। 1:15 লাঞ্চ ব্রেক হয়, বেরিয়ে এসছে, এসে বলছে কি হলো, তুমি যাওনি এখনো? তাহলে না স্যার। তাহলে কিছু বলতে চাও তুমি? বললাম হ্যাঁ স্যার। তাহলে বলো। তো আমি আমার প্রবলেমটা বললাম যে স্যার এই কারণে লেট হয়েছে, আমি তো জেনে বুঝে করিনি। স্যার তখন একটা কথা বলেছিল যে লেটটা লেট, তুমি যে 3 মিনিট লেট হয়েছো, জীবনে কোনোদিন এই 3 মিনিটে তুমি ভর্তি করতে পারবে না। তুমি তোমার সবার থেকে, পুরো পৃথিবী থেকে তুমি 3 মিনিট পিছিয়ে গেলে। তুমি সবাইকে বোঝালো, তুমি নিজেকে বোঝাতে পারবে? এই 3 মিনিট তুমি যে পিছিয়ে গেলে, সেটা কি করে তুমি নিজেকে বোঝাবে? এটাকে মাথায় রেখো, এইটা বোঝানোর জন্য তোমাকে আমি বাইরে রাখি। তো স্যারের এই দিনের শিক্ষাটা আজ অব্দি, আমি এখনো অব্দি ওর তারপরে থেকে কোনো বিষয় লেট করিনি। তো এটা একটা খুব ভালো শিক্ষা স্যার আমাকে দিয়েছিলেন, আর সেটা আজও আমি ফলো করি। আরেকটা যে স্যার আমাদের বলতেন যে ঘুরছে না, কিছু করলেই বলছে ঘুরছে না। এটা নিয়ে খুব মানে মিমস তৈরি হতো কলেজে, স্যারকে লিখে নিয়ে কার্টুন করা, ঘুরছে না বলা, এই সমস্ত জিনিসগুলো। কিন্তু যখন আমি মাস্টার ডিগ্রি করি, প্রথমবার বুঝতে পারলাম ঘুরছে না মানেটা কি। তো কলেজে যখন আমি 3rd ইয়ারে পড়ি, রামলাল বাবু তখন আমাদের ক্লাস নিচ্ছেন। তো পেন্টিং এর ক্লাস নিচ্ছেন, সবাই পেন্টিং এর কম্পোজিশন শুরু হয়েছে। পেন্টিং মানে ওই রিয়েলিস্টিক কাজ সিনিয়রদের দেখে দেখে করা, তাদের দেখতে। তো সবসময় একটা কিছু আঁকতে গেলেই একটা তার জন্য রেফারেন্স খুঁজে নেওয়াটা সবার আগে একটা টেন্ডেন্সি ছিল। তো কিছু ফটোগ্রাফ আমি এদিক ওদিক থেকে জোগাড় করেছি। তার মধ্যে একটা ফটোগ্রাফ ছিল যেটা আমরা ভীমরুল বলি, মৌমাছির মতোই হয়, পুরো হলুদ রঙের, ওরকম একটা ভীমরুলের ফটো, খুব সুন্দর। আর একটা ছিল স্কালে। তো দুটো আমাকে খুব পছন্দ, আমার খুব পছন্দের জিনিস। তা আমি কি করলাম, ওই একটা স্কালের উপর একটা ভীমরুল বসিয়ে
একটা ড্রয়িং করে স্যারকে দেখালাম। তো স্যার বলছে এটা কি জিনিস? আমি তখন স্যারকে বোঝাতে গেলাম এটা কি জিনিস। তো স্যারের সঙ্গে স্যার বললো তুমি গল্প কেন শোনাচ্ছ, যাও ঠিক করে করো। আবার এসে আমি যখন অনেক ভেবেচিন্তে এবার কি করলাম, একটা হাত মাথাটা ধরা, তারপরে আবার একটা এটা নিয়ে গিয়ে দেখালাম। দিয়ে নর্মালি আমাদের যেন একটা টেন্ডেন্সি হয়, স্যার বলছে এটার কি গল্প। আমি তখন অনেক করে সেই গল্পগুলো জোগাড় করলাম, যে স্যার এরকম একটা শোষিত মানুষ, তাকে শোষণ করছে, এই টাইপের যে গল্পগুলো থাকে, হ্যাঁ একদম বোকা বোকা তখন একটা ব্যাপার। তো সেই জিনিসগুলো নিয়ে না মানে তখন স্যার বলছে আবার তুমি গল্প বলছো, যাও ঠিক করে করো। না লোকটা না পাগল আছে, ওর কাছে আমি দেখালামই না কাজ, আমি নিজে থেকে নিজে করেছি। যখন মাস্টার ডিগ্রিতে না আমি খুবই কনফিউজ ছিলাম কি করব, সবাই বন্ধুরা ভালো কাজ করছে, হ্যাঁ, সবার কাজে স্যার খুব বলছে খুব ভালো কাজ হচ্ছে। আমাকে তখন তখন প্রমোদের স্যার ক্লাস নিচ্ছে, আমাকে এসে বললো যে তুমি একটুখানি কন্টেম্পোরারি জিনিস নিয়ে ভাবো। আমি তখন কি করলাম, আমার সাবজেক্ট ম্যাটার গুলো কন্টেম্পোরারি হয়ে গেল, কিন্তু মানে না, আমার অবজেক্ট গুলো কন্টেম্পোরারি হয়ে গেল, কিন্তু আমার সাবজেক্ট গুলো ওই একই আগের মতোই। হ্যাঁ একটা আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিলাম ওই ওল্ড মাস্টার ব্যারাক পিরিয়ড, হ্যাঁ বিকাশ ভট্টাচার্য। তো ওই সময়কার কাজ দেখে মনে হচ্ছে না ওই সময়কার কাজ। স্যার বলছে তোমার কাজ দেখে যেন মনে হচ্ছে 80 দশকের কলকাতার কাজ, হ্যাঁ বা তোমার ব্যারাক পিরিয়ডের কাজ, তুমি একটু নতুনত্ব করো। সেই নতুনত্ব করতে গিয়ে আমি নতুন বিল্ডিং নিলাম, নতুন রং নিচ্ছি তোমাকে স্যার বলছে তোমাকে অবজেক্ট চেঞ্জ করতে বলিনি, তোমাকে আমি কাজের চিন্তা ভাবনা চেঞ্জ করতে বলছি। আমি ভীষণ কনফিউজ, মানে মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ার আমি বুঝতেই পারছি না আমি কি আঁকবো কি আঁকবো না। হ্যাঁ মানে সবাই একটা রাস্তা পেয়ে গেছে, আমি রাস্তাই পাচ্ছি না। আর আমার মধ্যে একটা বাজে একটা অভ্যাস এখনো আছে, আমি খুব সহজে না কারো জিনিস একসেপ্ট করতে পারি না, যতক্ষণ আমার ভিতর থেকে মনে না হয় যে এটাকে আমার একসেপ্ট করা উচিত। মানে কেউ কিছু একটা বলে দিল আমি সেটা ইন্সপায়ার্ড হতে পারি না। সে যতই ভালো আর্টিস্ট হোক, যতই ভালো গুণী লোক হোক, আমি অবশ্যই তার কথা নিয়ে ভাবি, যতক্ষণ আমি ভিতর থেকে একসেপ্ট না করতে পারি আমি একসেপ্ট করতে পারি না। তো জয়ন্ত চৌধুরী তখন আমাদের পেন্টিং এর টিচার ছিলেন। আমি মাস্টার ডিগ্রি পার্ট 2-তে গিয়ে আমি একটা পেন্টিং করি, সেখান থেকে বলছে বাহ তোর কাজটা দেখে না মনে হচ্ছে এ সত্যি দৌড়াচ্ছে। তো আমি কিন্তু কাজটা ওইটা ভেবে করেছিলাম। আমার একটা কাজ ছিল, একটা স্লেট, বড় সাইজে একটা স্লেট, স্লেটের মধ্যে ড্রয়িং করা চক দিয়ে, বাচ্চারা যেরকম ড্রয়িং করে। আর স্লেটের যে ফ্রেমটা, সেই ফ্রেমটা আমি বিজেন্দ্র শর্মা থেকে সেই সময়টা খুব ইন্সপায়ার্ড ছিলাম। বিজেন্দ্র শর্মা, সনাতন জিন্দা একটা ফ্রেম থেকে বেরিয়ে আসে একটা টেন্ডেন্সি, তো সেটা ওর মধ্যে একটুখানি ছিল। তো ফ্রেমের বাইরে একটা একটা পোশাকের জীবন বোঝানোর জন্য একটা ঘামে ভেজা জামা, সেই জামাটা খুলে কিছু হাঁস ওই পুরনো শৈশবের দিকে ছুটে যাচ্ছে। তো আমি এগুলো কিছুই স্যারকে বলিনি, কিন্তু স্যার পুরোটাই ডিসক্রাইব করে দিল। এত ছবি দেখে এটা মনে হচ্ছে। সেদিন প্রথম আমি রামলাল স্যারকে বুঝতে পারলাম যে গল্পটা তুমি বলো না, তোমার ছবি বলা উচিত। তো তুমি কেন গল্প বলছো, এটা স্যার বলার অর্থটা এটাই ছিল, এই গল্পটা তোমার ছবি কেন বলছে না, তুমি কেন বলছো। তো যাই হোক, আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম, সেখান থেকে মোটামুটি আমার মোশন সিরিজ শুরু হলো। এবং এই মোশন সিরিজ শুরু করার পিছনে জয়ন্ত চৌধুরী, তিনি আমাদের মাঝে এখন আর নেই, কিন্তু আমার ছবিতে সে ভীষণভাবে আছে। আমার সমস্ত যে গুণী মাস্টারমশাইরা তারা প্রত্যেকেই আমার ছবিতে আছে, কিন্তু আমার এই সাবজেক্টের জন্য জয়ন্ত চৌধুরী একটা ভীষণ বড় অবদান। তারপর থেকে আমার মোশন সিরিজ শুরু। প্রমথেশ বাবু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করতো, কারণ সেই সময়টা আমার ক্লাস প্রমথেশ বাবু আর জয়ন্ত বাবুই বেশিরভাগ নিতে। তো তারপরে আমার মাস্টার ডিগ্রি মানে পার্ট 2 শেষের দিকে দুটো আমি কাজ করি, যে দুটো কাজের জন্য আমি আমার যে বন্ধু এবং আশেপাশের বিভিন্ন কলেজ বা আর্ট লাভার যারা, তাদের মধ্যে আমার নামটা বেশ পরিচিত হয়েছিল। সেটা একটা বাঘের কাজ। হ্যাঁ, একটা বাঘ জঙ্গলের মধ্যে থেকে ছুটে বেড়াচ্ছে স্পিডে, আর অনেকগুলো যেটা মেয়েদের মাথায় যে ক্লিপ ইউজ করে, সেই ক্লিপগুলো এরকম টাইপের ক্লিপগুলো ওকে তাড়া করছে বিভিন্ন কালারফুল। এই ক্লিপের কনসেপ্টটা আসছিল একদিন বোনের ক্লিপ নামে এরকম করছিলাম, তো সেটা দেখে দাঁতের মতো মনে হলো আমার, কারণ বেশ মজাদার। তো এই ছবিটা আমি ওখানটায় আমার গভর্নমেন্ট কলেজে, ওটাতে আমি একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম সেই সময়টায়, রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাওয়ার্ড। তো যাই হোক, সেই ছবিটা আমার ওখানটায় বেশ একটা ভালো আমার ক্যারিয়ারের জন্য একটা ভালো স্টেজ ছিল ছবিটা। ওই ছবিটা
ছবিটা ডিসপ্লের দিনে গভর্নমেন্ট আর্ট কলেজের একদম ফাউন্ডেশনে যে ঢুকেই ডান দিকে রুমটা, ওর সোজা যে বড় ওয়ালটা, ওটা একটা প্রেস্টিজিয়াস ওয়াল। ওই ওয়ালে কারো ছবি ডিসপ্লে মানে সে খুব ভালো ছবি। তো আমার একটা ভিতর থেকে এরকম একটা এক্সপেকটেশন ছিল আমার ছবিটা এবার ওখানে ডিসপ্লে হোক। কারণ এর আগে যে ছবিগুলো করেছি সে এক্সপেকটেশন আমার কখনোই ছিল না। তো ওই ছবিটা এক্সপেকটেশন ছিল। যখন ডিসপ্লে পরে আমি গিয়ে দেখলাম যে না, ওই ছবিটা ওখানে ডিসপ্লে হয়নি, আমার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে। তো আমি বাইরে এসে বসে আছি, তখন প্রমোদিত এসে বলে, কি হলো তুমি এরকম ভাবে বসে আছো? বললাম স্যার কিছু না। বলো তো? স্যার ভেবেছিলাম ছবিটা ওই দেওয়ালে ডিসপ্লে হবে। তো বললো আমরা ওই দেওয়ালটা রেখেছিলাম, কিন্তু ওই দেওয়ালটা তোমার ছবিটা, ওই দেওয়ালটার জন্য তোমার ছবিটা না। বললাম কেন স্যার, ছবিটা কি ভালো হয়নি বা কিছু সেই জন্য রাখতে পারেননি? বলে না, ওই দেওয়ালটা যদি, কারণ ওই দেওয়ালটা একটা বড় দেওয়াল, আর তোমার ছবিটা একটা দেওয়ালে রাখাটা সম্ভব না। আর তোমার ছবির পাশে আমি অন্য কোনো ছবি রাখতে পারছিলাম না, সব ছবিগুলোকে নষ্ট করছিল। ওই জন্য ওটাকে একটা আলাদা পার্টিশন আমাকে রাখতে হলো। তো এই কথাটা আমার ক্ষেত্রে তখন মনে হয়েছিল যে না, দেওয়ালটা আমি পাইনি, কিন্তু যে স্যার যে কথাটা বললো এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, এখানটায় আমার কলেজ আছে, কলেজে তো অনেক গল্পই আছে। তো ছোট একটা জিনিসে এত গল্প বলা তো সম্ভব না, কিন্তু আমি খুব কলেজ লাইফটা আমি খুব এনজয় করেছি। আমাকে খুব ডি গ্রুপের স্টাফ থেকে শুরু করে, ফ্যাকাল্টি থেকে শুরু করে বাকি জুনিয়র সিনিয়র সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমাকে খুব ভালোবাসতো। আর সব থেকে বড় কথা, আমি না মানে ক্লাস ছুটির পরে সিনিয়রদের কাজ আমি বসে বসে গিয়ে দেখতাম। তাহলে আমার সব থেকে বড় অনুপ্রেরণা ছিল কাজের জন্য সিনিয়ররা, যার মধ্যে একটা সিনিয়র যার কাজ আমার ভীষণ ভালো লাগতো। হ্যাঁ, ওই সময়টা আমি যাকে আমি খুব ভালো বেশি ফলো করতাম, রাসবিহারী সাহা। অসাধারণ স্কিল ছিল। তারপরে আর একটা ভালো সিনিয়র আমি পাই, যে এখনো অব্দি ভালো সিনিয়রদের মধ্যে আমার কাছে সব থেকে অন্যতম, সেটা হচ্ছে সুশান্ত দাস, যিনি এখন একজন একটা মিউজিয়ামে আছে উড়িষ্যাতে, ভুবনেশ্বরে। অসম্ভব স্কিল, মানে আসলে সত্যি কথা বলতে আমাদের যারা আর্ট লাভার বা আর্টের জগৎ, তারা তাকে এখনো অব্দি চিনতে পারেনি। আমি এটাই অনুরোধ করবো তাকে যেন খুব তাড়াতাড়ি লোকে চিনে নেয়, তাহলে একটা ভালো প্রতিভা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এটাই আমার মোটামুটি ভাবে আমার ব্যাপারে যে বলার ছিল, তো সেটাই। আচ্ছা, তোমার কাছে আমার নেক্সট যে কোয়েশ্চেনটা, ধরো আমরা যখন যে কেউ ওয়েস্টার্ন পেন্টিং বা আমরা স্বাভাবিকভাবে যেখানে পেন্টিং শিখছি, তো সেখানে ম্যাক্সিমাম কলেজে শেখানো হচ্ছে অয়েল অ্যাক্রিলিক, ওয়াটার কালার তো ফার্স্ট ইয়ারে থাকেই। তো ওয়াটার কালার নিয়েও পরবর্তীকালে আমরা কাজ করি, কিন্তু বেশি জোরটা দেওয়া হয় কিন্তু ওয়েস্টার্ন পেন্টিং এ। তো সেক্ষেত্রে অয়েল প্রথমত আমার আমার এবং আমার বয়সী আরো বেশ কিছু জনের মনে হয় যে প্রথমত অয়েল হচ্ছে প্রচন্ড এক্সপেন্সিভ মিডিয়াম। তারপরে এক্সপেন্সেসের জায়গাটা যদি আমি ছেড়েও দিই, তাছাড়াও অয়েল প্রচুর পরিমাণ প্রবলেম তৈরি করে। যেরকম আমরা প্রথমেই প্রচন্ড কনফিউজ থাকি যে আমরা জেসো কোটিং করব না টেক্সচার বাইট দিয়ে আমরা যে সিনথেটিক বেস তৈরি করি সেই বেসটা তৈরি করে আমাদের কাজ করব, বা ফাঙ্গাস তৈরি হওয়ার একটা প্রবলেম যারা ধরো অয়েলে কাজ করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি তো এত সুন্দরভাবে অয়েলটাকে ম্যানেজ করছো, প্রথমে আমি তোমার কাছে যাব যে কি ট্রিটমেন্ট করলে আমাদের এই ফাঙ্গাসের যে প্রবলেমটা সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রথমে একটা কথা বলবো, আমার কলেজে আমাদের কি করে অয়েল কোটেড ক্যানভাস তৈরি করা হয়, একটা মেথড আর ম্যাটেরিয়ালসের ক্লাস এগুলো আমাদের শিখিয়েছিল। তো সেই শিক্ষাটা একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে, ভালো কোটেড মানে অয়েল কোটেড ক্যানভাস আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টুডেন্ট আছে যারা কাজ করছে তাদের পক্ষে এফোর্ড করা সম্ভব না, কারণ আমিও একজন সেখানকারই ছেলে। তো সেটা খুব এক্সপেন্সিভ। তো আমি সহজ সরলভাবে একটা কথা বলি, যে ফাঙ্গাসটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার, যদি অয়েল কোটেড ক্যানভাস না হয় বা যদি ঠিকঠাক মতো ক্যানভাস না হয়, তো ফাঙ্গাসটা নেবেই, 100% নেবে। সেটা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ, সেটা কতটা কম নেবে বেশি নেবে সেটা আমাদের উপর একটা ডিপেন্ড করে। তার জন্য একটা রাস্তা আছে, সেটা হচ্ছে বর্ষার সময়টা অয়েল পেন্টিংটা করাটা বন্ধ করা। যদি বর্ষার সময় অয়েল পেন্টিংটা না করা হয়, কারণ একটা হচ্ছে ইনবর্ন ফাঙ্গাস, যেটা হচ্ছে বর্ষার সময় করলে অলরেডি যে আমরা বাজার থেকে যে ক্যানভাসগুলো কিনি সেই ক্যানভাসগুলো অধিকাংশই কটন ক্যানভাস হয়,
যেখানে স্টার্চ বা মাড় দিয়ে সেটাকে একটু কড়া করে রাখা হয়, সেই মাড় যখন সেটা ক্যানভাসটা কোটেড করে তার আগে ওই মাড়টাকে বা স্টার্চটাকে ধোয়া হয় না, যে কারণে আর স্টার্চটা ভালো করেই আমরা জানি যেটা ময়েশ্চার যদি থাকে খুব সহজে ফাঙ্গাসটা নেয়। সেটা একটা ফাঙ্গাস, তো ওটা প্রথম থেকেই থাকে ক্যানভাসের সঙ্গে থাকে। তার উপরে কাজ করার সময় কিছু কিছু কালার, যেরকম আমি কাজ করতে সময় দেখেছি আমি পার্সিয়ান ব্লু, আল্টারমেন্ট ব্লু, একটু বেশি রকম ফাঙ্গাস ওটাকে অ্যাটাক করছে। কিছু কিছু কালার আছে এটা ফাঙ্গাস অ্যাটাক করছে বেশি, হতে পারে সেটা কালারের যে ব্র্যান্ড আছে সেগুলো চেঞ্জ করলে নাও হতে পারে। আমি ক্যামেলের কথাই বলছি, কারণ আমি ক্যামেল ইউজ করতাম। তো সেক্ষেত্রে সব থেকে ভালো একটা সাজেশন যেটা বর্ষার সময়টা অয়েল পেন্টিংটাকে অ্যাভয়েড করে, কারণ বিশেষ করে কন্টিনিউ আমাদের ওখানে বৃষ্টি হলে তো কন্টিনিউ বৃষ্টি হয়, সেটা কালারটা শুকানোর সময় পায় না, সেক্ষেত্রে ফাঙ্গাসটা বেশি নেওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় কথা, যদি ফাঙ্গাস ক্যানভাসটা রেডি করার পরে একটা বছর ওটাকে ঠিকঠাক ড্রাই করে রাখা যায়, তারপর থেকে যে ফাঙ্গাসটা নেয়, ফাঙ্গাসটা যদি উপরে পড়ে সেটা ঝাড়লে বেরিয়ে যায়। কিন্তু যদি ফাঙ্গাসটা পিছন থেকে আসে, সেটা সামনে যে স্পটগুলো দিচ্ছে, সেখন আমি তারপর অনেকগুলো ক্যানভাসে আমি রিটাচ করেছি, কিন্তু ফের যখন বর্ষার সময় দেখছি আবার সেই জায়গাগুলো থেকে স্পট চলে আসে, সেক্ষেত্রে খুব মুশকিল হ্যান্ডেল করা। আর এখন আমি রাজস্থানে থাকি, এখানটায় তো ফাঙ্গাসের কোনো কথাই হবে না, কারণ এত ড্রাই হয়ে যায়। বাট ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস সেটা আমি বলবো যে খুব বেশি কালার, এখন অনেক বেশি তেল থাকে, খুব বেশি যদি তেল ইউজ না করা হয়, মানে লিনসিডাল টার্পেন্টাইন ইউজ না করা হয়, সেটা বোধ হয় অনেকটা বেটার হয়। কারণ আমি দেখেছি যে জায়গাগুলোতে আমি বেশি অয়েল ইউজ করি, বিশেষ করে আমরা লো কোয়ালিটি লিনসিডাল ইউজ করতাম। লো কোয়ালিটি লিনসিডালে আমি কখনো কখনো দেখেছি উপরে আমি ফাঙ্গাস দেখে গেছি, উপরে লেয়ারে ফাঙ্গাস পড়ে গেছে। তো অবশ্যই সেগুলো ইউজ করলে ফাঙ্গাস একটা ক্যাপচার করার পসিবিলিটিটাও বেশি থাকে। মানে পিউরিফাইড লিনসিডটাই, যেটা ক্যামেলের মেবি পাওয়া যায়, সেটা ইউজ করাটাই বেটার। অনেকটা সেফটি বলবো। কারণ সত্যি কথা বলতে এখন কালারের পিগমেন্ট এত পাতলা হয়ে গেছে, আমার মনে হয় না খুব বেশি অয়েল ইউজ করার দরকার আছে। আর একটা ছোট সাজেশন আমি দেব, সেটা হচ্ছে এই যে আমরা কখনো কখনো সস্তার জন্য একটা লিনসিড অয়েলের কথা বলছি, সেটা যদি আমি উইনস্টন অ্যান্ড নিউটনে ইউজ করি, আমরা এই তেলগুলো তো খুব বেশি ইউজ করি, খুব কম ইউজ করি। কিন্তু ওই যে ওইখানে একটু সস্তার জন্য আমি একটা ক্যানভাস, ধরে নাও আমি একটা 5 ফুট 6 ফুটের ক্যানভাসে 15 দিন ধরে প্রায় 1,500-2 হাজার টাকা কালার দিয়ে এতগুলো টাকা খরচ করে একটা পেন্টিং করলাম, ছোট একটুখানি তেলের খরচ বাঁচানোর জন্য আমি একটা অর্ডিনারি তেল ইউজ করলাম। সেইটা পুরো আমার জার্নি, আমার পেন্টিং, আমার কালার, আমার ক্যানভাস সব খারাপ করতে পারে। সেজন্য একটু কষ্ট হলেও আমি এটা সাজেস্ট করব যে একটু ভালো ম্যাটেরিয়ালস ইউজ করা। অনেক ক্ষেত্রে যারা স্কেচ করে আমি দেখেছি একটা নিউজ প্রিন্ট শিটে স্কেচ করে, কারণ সহজে পাওয়া যায়। এবার এমন তো হয় না যে আমি একটা ভালো কাজ করতে বসলাম কাজটা ভালো হয়ে যাবে। এবার কাজটা ধরে নিউজ প্রিন্ট শিটে ভালো হয়ে গেল, তখন ওই নিউজ প্রিন্ট শিটটাকে না রক্ষা করাটা খুব মুশকিল হয়। কিছুদিন পরে সেটা একদম পাতলা পিচপিচে মতো হয়ে যায়, সে ছিঁড়ে যায়, হয়ে যায়। সবসময় চেষ্টা করা এটাই উচিত যে অন্য জায়গাগুলো থেকে খরচটা বাঁচিয়ে যেটা আমার জন্য সেখানটা একটু যদি আমি খরচটা করি, তাহলে আমার কাজগুলোকে আমি পরবর্তীকালে সংরক্ষণ করতে পারবো। এটা আমার একটা সাজেশন। এখানে তোমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে, আমি কোয়েশ্চেন গুলোতে আবার একটু আসছি। বলেছে যে কিভাবে ক্যানভাস তৈরি করবো, মানে অয়েল যদি আমরা করব মনে করি, তাহলে কিভাবে ক্যানভাসটা তৈরি করা উচিত? একটা যেটা টেকনিক, যেটা অয়েল কোটেড ক্যানভাস টেকনিক, সেটা তো মোটামুটি বইয়ে পাওয়াই যাবে, সেটা নিয়ে আমি ডিসকাস করছি না। আরেকটা জিনিস আমরা যেটা স্যার আমাদের শিখিয়েছিল যে কিভাবে একটা দেশি পদ্ধতিতে করা, সেটা আমি ক্যানভাস কাপড়টা আমরা কিনে নিয়েছিলাম, কিনে সেটাকে ধুয়ে প্রেস করে যে ওতে যে ফোল্ডগুলোকে আমরা হাটিয়ে দিয়ে তারপরে ক্যানভাসটার উপরে আমরা ফেভিকলটা কোট করি। আমরা একটু ভালো কোয়ালিটির ফেভিকলটা নিয়েছিলাম, তো সেটা কোট করে প্রথম, তারপর একটা কোট করেছি ফেভিকলটাকে, তারপরে জিঙ্ক অক্সাইড হোয়াইটেনিং পাউডার।
হ্যাঁ, এক সেকেন্ড একটু তোমাকে ইন্টারাপ্ট করছি। যে ফেভিকল কোটিংটা করব তার ডেনসিটিটা আমরা কতটা রাখতে পারি, মানে খুব কি পাতলা না সেটা মোটামুটি একটা? না না, শিয়ালদা যেরকম লস্যি পাওয়া যায় সেরকম। ও আচ্ছা। হ্যাঁ, মানে খুব গাঢ়ও না খুব পাতলাও না। তো হ্যাঁ, মানে একটুখানি দুধটাকে যদি বেশি গাঢ় করে আহ, আহ, হুম। জাল দেওয়া হয় তাহলে সেরকম, যেরকম গরম করা হয় তাহলে যেরকম, সেরকম ভাবে। তো তারপরে আমরা কি করেছিলাম, হোয়াইটিং পাউডার, জিঙ্ক অক্সাইড, তার সঙ্গে ফেভিকল মিলিয়ে না, তার সঙ্গে জলটা মিলে একটা কাদা মতো তৈরি করি, জেল জেল মতো। তারপরে সেটা যে থিকনেস, সেই থিকনেস অনুযায়ী আমরা যতটা পার্সেন্ট সেই জিঙ্ক অক্সাইডের হোয়াইটিং পাউডারের লেটাকে নিয়েছিলাম, অতটাই ফেভিকল ওর সঙ্গে অ্যাড করেছিলাম, করে সেটা নিয়ে একটা কোটিং তৈরি করেছিলাম। সেই কোটিংটা তৈরি করে ক্যানভাসের উপর কোট করেছিলাম। সেই কোটটা করে এখানে জিঙ্ক অক্সাইড আর হোয়াইটিং পাউডারের পার্সেন্টেজ নিয়েছিলাম 70% নিয়েছিলাম হোয়াইটিং পাউডার, আর জিঙ্ক অক্সাইড 30%। আমি একটু বরাবরই জিঙ্ক অক্সাইডটাকে বেশি রেখেছিলাম, তো তাতে একটু বেশি সাদা এফেক্টটা আসে, হোয়াইটিং পাউডারটার কারণে একটু লালচে এফেক্টটা আসে। তো সেটা কোট করে, আর এই কোটটা আমাদের বলেছিল একটু ড্রাই ওয়েদারে করতে, যখন বৃষ্টি হবে না, এরকম হবে না সেরকম সময়টা। তো সেরকম ভাবে কোট করে আমরা ক্যানভাসে কাজ করেছিলাম। তাতে কিন্তু নর্মাল যে মার্কেটে যে ক্যানভাসগুলো পাওয়া যায় তার থেকে ফাঙ্গাস কম হয়েছিল। আচ্ছা, আচ্ছা। আর তোমার জেসো কোটিং যে বিষয়টা, আমি যদিও এটা নিচে করিনি, কিন্তু আমি এই বিষয়টার সম্পর্কে কোয়েশ্চেন পেলাম যে জেসো কোটিং এর বিষয়টা যদি কেউ করতে চায় তাহলে সেটা কিভাবে করতে পারে? এখন দেখো জেসো ব্রাউন বলে মার্কেটে একটা লিকুইড অলরেডি চলে এসেছে, হ্যাঁ, এবং হ্যাঁ, সেটা হ্যাঁ। টেক্সচার আর্টের থেকে অনেক বেটার। আমি আচ্ছা। খুবই কম ইউজ করেছি, কারণ আমি জয়পুরে আসার পরে, মানে চাকরিটা জয়েন করার পরে, আমার কাছে আগে যেটা অর্থনৈতিক একটা প্রবলেম ছিল, একটা কাজ করার আগে ভাবতে হতো আমি ক্যানভাসটা কোথা থেকে কিনবো। চাকরিটা করার পরে এই সমস্যাটা আমি সবার আগে দূর করেছি। তো আমি সেই জন্য একটু ভালো কোটের ক্যানভাস রোল আমি কিনে রেখে দিই। তো সেই জন্য আলাদা করে কোটিং করে তারপর থেকে আমি কাজ করে দিই। হুম। তবে যেসব কোটিং যেটা মার্কেটে পাওয়া যায় সেটা আমি 2-4 বার কোট করেছি, সেটা টেক্সচার আর্টের থেকে অনেক ভালো রেজাল্ট হয়। আচ্ছা, ওটা কি মানে নর্মাল জলে গুলেই আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, আমি টেক্সচার আমি ওয়াইজ জলে গুলো যেরকম ইউজ ভাবে করি, আমরা হ্যাঁ হ্যাঁ, ইউজ করি? একদম ওইভাবে ইউজ করে, ওটা রেডি থাকে, আচ্ছা, রেডি কোটেডই থাকে, ওটা সেভাবে ইউজ করা যেতে পারে। আচ্ছা। তোমার আর কাছে এখানে আরেক হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস ছোট বলে হ্যাঁ, দিই। হ্যাঁ, অয়েল পেন্টিং এ আরেকটা জিনিস আমি সব থেকে আগে বলবো, যে সেটাকে যদি একটুখানি আহ, যে টেকনিক আছে সে প্রসেসে যদি করা হয়, যেরকম প্রথমে একটা ড্রয়িং করার পরে যেটাকে আমরা ইমপ্রাইম্যাচুরা বলি, যে ওটাকে একটুখানি ব্রাউন কোট করে সব জায়গাতে ঘষে কালারটাকে দিয়ে আহ, একটা কোট করে নিই, তাহলে কি হয়, আমরা যে কোনো সার্ফেসে নিই না কেন, তারপর একটা অলরেডি অয়েল কোট সব জায়গাতে হয়ে যায়। তারপরে যদি আমরা কোনো কাজ করি সেটা অনেকগুলো থেকে প্রোটেক্ট করে। কারণ অয়েল পেন্টিং এর উপরে খুব কম আছে যেটা কালারের উপরে ফাঙ্গাস লাগে। তো অলরেডি নিচে যদি একটা বেস কোট থাকে, সেটা ফাঙ্গাসটাকে পিছন থেকে অনেকটা প্রোটেক্ট করে। আচ্ছা। এইটা বললে বলে আমার আরেকটা প্রশ্ন মাথায় এলো। যখন কলেজে আমরা পড়তাম, তো অনেকে গভর্নমেন্ট আর্ট কলেজে যখন আমরা ভিজিটে যেতাম, তো তো সেক্ষেত্রে দেখতাম অনেক সিনিয়ররা ক্যানভাসের পেছনেও কোটিং করছে। তো সেটা কি কোনোভাবে বা অয়েলের এই যে ফাঙ্গাস প্রবলেম, এই প্রবলেমটা থেকে ওটা মানে প্রিভেন্ট করতে সাহায্য করে? হ্যাঁ, এটা আমি বলবো যে এটা অনেকটা বেটার, এটা করাটা অনেকটাই বেটার। কারণ পিছনে যখন ওপেন ক্যানভাস থাকছে, যেখানে কোটিং হুম। থাকছে না, সেখানটায় যদি আগে থেকে স্টার্চ থাকে, এই টাইপের থাকে, তো সেটা অলরেডি ময়েশ্চারটাকে বেশি সহজে ক্যাপচার করে। তো কোট করলে সেটা অনেক থেকে অনেকটা সিকিওর থাকে। আর একটা জিনিস, যেটা ক্যানভাস কোটিং যখন আমরা ফেভিকল দিয়ে কোটটা করছি, তার আগে যদি ক্যানভাসের পিছন দিকটায় ফর্মালডিহাইড 10% ফর্মালডিহাইড ওটাকে যদি স্প্রে করে নেওয়া হয়, তো হুম। যেটা ক্যানভাসের সঙ্গে যে ফাঙ্গাসের টেন্ডেন্সিটা থাকে সেটা প্রথমে ওটাকে ও মেরে দেয়। তো সেই ফাঙ্গাসগুলো পরে ওটা সামনের দিক থেকে উঠে আসতে পারে না, সেটা অনেকটা হেল্পফুল।
আচ্ছা, তোমার কাছে লাস্ট এই এতে মানে আমাদের যে ভিউয়ার্সদের যে কোয়েশ্চেন রয়েছে, একটা লাস্ট কোয়েশ্চেন তোমায় করি, তারপর তোমার কাজের বিষয়ে আমি চলে যাবো। এখানে তোমাকে একটু পোর্ট্রেট পেন্টিং এর প্রসেস সম্বন্ধে অল্প করে একটু বলতে বলেছে। তো তুমি কাইন্ডলি একটু পোর্ট্রেট পেন্টিং এর বিষয়টা ওদেরকে গাইড করে দাও। মেবি ওরা স্টুডেন্ট, তো সেই জন্যই তোমার কাছে হয়তো জানতে চেয়েছে। পোর্ট্রেট পোর্ট্রেটটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। ছোটবেলা থেকেই একটা জিনিস আমরা সবাই শুনেছি যে কাউকে যদি বলা হয় যে আমি ছবি আঁকতে জানি, হ্যাঁ, যে তো সবাই আগে সে বলে তাহলে তুমি আমার ছবিটা এঁকে দিতে পারবে। তো পোর্ট্রেটটা কিন্তু যারা ড্রয়িং জানে তাদের প্রত্যেকে এটা ফেস করতে হয় যে তুমি পোর্ট্রেট আঁকতে জানো কি জানো না। এবার পোর্ট্রেটের আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটাই যে পোর্ট্রেট যদি কেউ 40%ও ম্যাচ করে দেয়, হ্যাঁ, তাহলেও কিন্তু দেখে চেনা যায় এটা কার পোর্ট্রেট। হ্যাঁ, এইবার পোর্ট্রেটটা যখন কলেজে পড়ছি তখন একরকম ভাবে শিখেছি। কলেজে পাস আউটের পরে যখন আমি কিছু বাইরের কমিশন ওয়ার্ক করছি, লোকের জন্য পোর্ট্রেট করছি, তখন পোর্ট্রেট একরকম ভাবে করছি। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে পোর্ট্রেটটা এখন যেটা মনে হয় যে পোর্ট্রেটটা অনেক বেশি ক্যারেক্টারের উপর বেস করে আছে। কারণ একটা লোকে যদি আমি ফেস দেখতে নাও পারি, তার আউটলাইনটা দেখে আমি বলে দিতে পারি এটা কে। তো পোর্ট্রেটটা ম্যাচ করানোর জন্য তার চোখ, নাক, ঠোঁট বা সব জিনিস ইন্ডিভিজুয়ালি যে পারফেক্ট হতে হবে এটা জরুরি নয়। তার ওভারঅল যে একটা ক্যারেক্টার, ওভারঅল যে একটা শেপ, ওভারঅল ফর্ম, তো সবার আগে এটাকেই ধ্যান দেওয়া উচিত, এটাকেই সবার আগে খেয়াল করা উচিত যে সেটা কতটা বেশি পারফেক্ট আমি ধরতে পারছি। যেরকম আমার ফেসটা ধরো একটা ওভাল হলো, কারোটা একটা পেন্টাগান টাইপের, কারো একটা হেক্সাগান টাইপের, কারো একটা রাউন্ড শেপ, কারো বেশি লম্বা। তো এই যে বিভিন্ন টাইপের যে একটা শেপ আছে সেই শেপটাকে আমাকে ভাবতে হবে। তারপরে তার পোর্ট্রেটের যে মেজারমেন্ট গুলোকে, এগুলোকে প্রথমে আমাকে একটু দেখতে হবে। তো এই জিনিসগুলো পোর্ট্রেটের বেসিক জিনিস। তারপরে সবার আগে জিনিসটা হচ্ছে এই যে পোর্ট্রেটটাকে তুমি কিভাবে সেই লোকটাকে তুমি দেখছো। শুধুমাত্র এটা নয় যে সে কে, তুমি কিভাবে দেখছো, এটা একটা কিন্তু বড় জিনিস। কারণ আমরা যদি পোর্ট্রেটটাকে হাঁটিয়ে দিই, আমরা কারো ব্যাপারে, ধরো কথার কথা আমি তোমার ব্যাপারে কারো কাছে আমি ডিসকাস করছি যে তুমি কেমন, তোমাকে আমি যেভাবে চিনি আমার কিন্তু কথা বলার টোনের মধ্যে, ধরো তুমি খুবই হিংসুটে, তুমি খুবই ঝগড়ুটে, তুমি তখন বলবো আমি এরকম, আরে ও তো এত বেশি ঝগড়া করে, তুই বিচ্ছিরি টাইপের মেয়ে একটা, এরকম এরকম। তো আমাদের এক্সপ্রেশনে ওই জিনিসটা কিন্তু ফুটে ওঠে। মানে সামনের জন সে তোমাকে দেখেনি, কিন্তু আমার এক্সপ্রেশনে কিন্তু সে তার সামনে একটা ছবি ফুটে ওঠে যে আসলে মেয়েটা কেমন। তো পোর্ট্রেটটা অনেকটা সেরকম। এবার পোর্ট্রেটে যখন ড্রয়িং করা হয় তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে পোর্ট্রেটটা কতটা ড্রয়িং ম্যাচ করছে তার থেকে বেশি জরুরি যে সে তার হেলথ কেমন, তার হেয়ার স্টাইল কেমন। এরকম হেয়ার স্টাইল সবার একটা পার্সোনাল হেয়ার স্টাইল হয়, তো সেটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার একটা হাসি বা সে তার তাকানো বা তার একটা নর্মালি যে যখন মানে সে যখন একটা পাসপোর্ট ফটো তুলছে সেটা কথা বলছি না আমি, নর্মাল যখন সে যেভাবে থাকে সে কিভাবে থাকে, তো সেটাকে একটুখানি দেখায়। আর পোর্ট্রেট ড্রয়িং করার সময় যেরকম আমি এখানে একজনের দেখছিলাম ড্রয়িং কিভাবে প্র্যাকটিস করা উচিত। পোর্ট্রেট ড্রয়িং প্র্যাকটিস করা উচিত অবশ্যই, যেটা আমি এইমাত্র বলছিলাম, তার হেয়ার স্টাইল, তার ওভারঅল শেপ, তার পজিশন, যেরকম তার ফোরহেডটা বড় কি ছোট, তার নাকটা মোটা কি পয়েন্টেড, সে কতটা পয়েন্টেড এই 19-20টা হলে অতটা পার্থক্য হয় না। কিন্তু ধরো এই যে স্পেসটা এখান থেকে নাকটা আমি কতটা, এই যে নাকের এই লাইনটা বা এই চোখের লাইনটা, এই মাঝখানে স্পেসটা এটা কতটা, এটা যদি বেশি হয়ে যায় তখন পোর্ট্রেটটা অবভিয়াসলি তার টোটাল লম্বা বেশি হয়ে যাবে। এইখানে গ্যাপটা কতটা, এইখানে যে এটা কি পয়েন্টেড বা এটাকে এরকম একটুখানি এরকম চাপা, কারো এখানটা একটা ফোল্ড আছে, কারো হাসতে গেলে এখানে ফোল্ড আসছে, কারো এখানটা এরকম থাকছে। এই যে ক্যারেক্টার গুলো না, এই ক্যারেক্টার গুলোকে ধরাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয়। এবং আমি যখন পোর্ট্রেট করতে গিয়েছি তখন দেখেছি এই জিনিসগুলো ধরলে কিন্তু খুব সহজেই পোর্ট্রেটটা ম্যাচ করে যায়। একদম। আচ্ছা, আমাদের তাহলে এই সিজনের ভিউয়ার্সদের যে কোয়েশ্চেন ছিল সেগুলো আমরা মোটামুটি সলভ করে ফেলেছি। এবার আমি আসি মেন, তোমার সাথে মেন কথা বলার বিষয়। আমাদের এই প্রোগ্রামটার নাম যেহেতু সবাই শুনেছে আজ থেকে, যে দ্য ক্রিয়েটিভ মাইন্ড।
তো সেক্ষেত্রে আমরা অনেক রকম প্রশ্ন, মানে ধরো গত 1 বছর ধরে লাইভ প্রোগ্রাম করতে করতে বা কলেজে আমাদের যে জার্নি আছে সেই জার্নি করতে করতে একটা বিষয়ে আমরা খুব ফেস করি। যেমন ধরো কলেজে প্রথম আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়াশোনাটা করতে শুরু করি হিস্ট্রি অফ আর্ট, তো সেক্ষেত্রে বিভিন্ন ইজম, বিভিন্ন বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন বিভিন্ন এক্সপেরিমেন্ট। তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় যে আমরা কিভাবে নিজেদের ছবিটাকে আঁকবো, কিভাবে দেখবো। তারপরে আশেপাশে আমরা কলেজ জীবনে প্রচুর টিচারদের কাজ দেখছি, কেউ সেখানে রিয়েলিস্টিক ফর্মে কাজ করছে বা কেউ সেখানে হয়তো তুমুল অ্যাবস্ট্রাকশন নিয়ে কাজ করছেন। এবার সেক্ষেত্রে স্টুডেন্ট লাইফ থেকে আমাদের বুঝতে একটা সমস্যা হয়। তারপরে থাকে একটা সিনিয়রদের একটা কাজ করার ধরন। তো সেখানে হয়তো কেউ খুব রিয়েলিস্টিক করার চেষ্টা করছে, আবার কেউ ধরো অ্যাবস্ট্রাকশনে কাজ করছে। সেক্ষেত্রে অনেকের কাছে আমরা শুনছি যে ইঞ্চি ইঞ্চি মেপে কাজ করিস না, এটা ঠিক না, এটা এতটা রিয়েলিস্টিক তুই না করলেও ছবিটাকে বোঝাতে পারি। তা আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরো এটাও শুনে থাকি যে ও গরু আঁকছে, ছাগল আঁকছে, এই এই অবজেক্ট গুলো নিয়ে কাজ করছে, এটা তো কমার্শিয়াল। পাখি আঁকছে, এটা তো কমার্শিয়াল। এই এই প্রবলেম গুলো, মানে কোনটা কন্টেম্পোরারি, কোনটা কমার্শিয়াল, বা কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত নয়, এই যে সমস্ত ধারা। আমি তোমার কাছে এই কথাগুলো এই জন্যই বললাম, কারণ তুমি তোমার কাজের মধ্যে খুব স্বাভাবিক কিছু অবজেক্ট ইউজ করছো, যেমন ছাগল, পাঁঠা বলি যে তোমার ওই পাতটা হয়, জবা ফুল, এই ধরনের কিছু জিনিস। তো সেক্ষেত্রে অথচ আমরা তোমার ছবিকে কখনোই দেখে কন্টেম্পোরারি ছেড়ে বা তুমুল কমার্শিয়াল ছবির আন্ডারে কখনোই ফেলতে পারি না। যেভাবে আমরা কমার্শিয়াল কাজ দেখে থাকি সেই আন্ডারে ফেলতে পারি না। সুতরাং আমার মনে হয় কোথাও 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 এই যে লোকে বলছে যে এই অবজেক্ট গুলো অনলি ফর কমার্শিয়াল পিপল, তো তুমি এই ধারাটাকে ভেঙেছো। সেই জন্যই তোমাকে দা ক্রিয়েটিভ মাইন্ড এই সেজনে নিয়ে আসা। তো তুমি তোমার কাজের এই বিষয়গুলো নিয়ে একটু বলো, যে তোমার এই ধরনের অবজেক্ট ইউজ, তার সাথে সেটাকে একটা কন্টেম্পোরারি ছোঁয়া দেওয়া, এই এই যে কম্বিনেশনটা, এইখানে তোমার যে ক্রিয়েটিভ মাইন্ডটা কাজ করছে, সেইটার বিষয়ে অল্প করে একটুখানি আমাদের সাথে শেয়ার করো। তারপর আমরা তোমার কাজগুলো একটু দেখাবো। হ্যাঁ, এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমার খুব ভালো লাগছে যে কোশ্চেনটা করা হয়েছে, কারণ এটা বিষয়ে সব থেকে কথা বলার যে বিষয়টা সেটা হচ্ছে এটাই। এবং এটা নিয়ে কিন্তু আমি ভীষণভাবে সমস্যার সম্মুখীন হয়েছে আমার ফোর্থ ইয়ার থার্ড ইয়ার থেকেই, মোটামুটি ভাবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার ডিগ্রি পার্ট 1 আর পার্ট 2 ভীষণভাবে কনফিউজ ছিলাম আমি। বিশেষ করে স্টুডেন্ট যারা লার্নার, তারা সব থেকে বেশি কনফিউজ হয় এটা। কারণ সব থেকে বড় কথা হচ্ছে, লার্নার মানে ছোট বাচ্চা, ছোট বাচ্চারা যে কোনো ভালো জিনিস দেখে অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, এবার অ্যাট্রাক্ট হতে গিয়ে আজকে আমি যেরকম মেলার মধ্যে একটা মেলায় গেলাম, এটা দেখছি মা ওটা চাই, ওটা দেখছি মা ওটা চাই, করে করে না মানে আলটিমেটলি কোনোটাই হচ্ছে না আর। হ্যাঁ, তো এরকম একটা কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। সবার আগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে একটা কথাই বলবো। হ্যাঁ, আমি ছবি আঁকি, কার কি মনে হয় না মনে হয় সে তার ব্যাপার। লোকে কি ভাবছে সেটা ভাবার দায়িত্ব আমার নয়, সেটা লোকে। হ্যাঁ, সবার আগে এটাই বলবো। কারণ সবার আগে ছবি যখন আঁকাটা আমরা যে কোনো কেউ শুরু করি, সেটা লোকের জন্য নয়, সেটা আমার জন্য। সবার আগে আমি আমার জন্য ছবি আঁকি, তারপর লোকের জন্য। এইবার কথাটা হচ্ছে, আমার বাড়িতে যদি 5টা মেম্বার থাকে, আমি যে কোনো কাজ করি 5টা মেম্বারের মধ্যে ম্যাক্সিমাম 2টো, খুব বেশি হলে 3টা মেম্বারকে আমি খুশি রাখতে পারি, 5টা মেম্বারকে খুশি করতে পারি না। তো সবাইকে খুশি করার টেকা আমি নিয়ে বসে নিই। সবার আগে এটাই। দ্বিতীয় কথাটা হচ্ছে, একটা বিয়ে বাড়িতে যদি খেতে যায়, সেখানে যদি 50টা লোক থাকে, তার মধ্যে 48টা লোকের খাবার ধরন 48 রকম। সেখানে আমি এটা জাজ করতে পারি না যে খেয়ে সুন্দরভাবে খাচ্ছে কি সুন্দরভাবে খাচ্ছে না। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে একটা শুদ্ধ বাংলা এটা, কিন্তু যে আঞ্চলিক বাংলায় কথা বলে তাকে আমি ছোট এই জন্য করতে পারি না, কারণ সেটা তার একটা পরিবেশটাকে ডিপেক্ট করে। যদি আঞ্চলিকতাটাকে আমরা অসভ্য, বা আমরা যদি অসভ্য মানে এই অর্থে আমি বলছি যে সেটাকে যদি একটা মানে নিকৃষ্ট বা একটা কমজোর আমি ভাষা বলি, তাহলে আমার মনে হয় যে চরিত্র বলে যে জিনিসটা হয়, সেটা এই শব্দটা ক্যারেক্টারিস্টিক, এই শব্দটাই উঠে যাবে।
কেন ক্যারেক্টারিস্টিকই মানে হচ্ছে আমি পাঁচজনের থেকে কোথায় আলাদা, সেটাই আমার ক্যারেক্টারিস্টিক। আর এইটা সবার মধ্যেই আলাদা রকম ভাবে, কারোরই দরকার নেই কারোর মতো হওয়ার, সবাই সবার মতোই সুন্দর। আমরা সবার আগে যে ভুলটা করে থাকি, হ্যাঁ, আমাকে এর মতো হতে হবে, এই ভুলটা সবার আগে আমাকে আমাদের মাথা থেকে হাঁটাতে হবে। আমাকে আমার মতো হতে হবে, কারণ আমাকে আমার থেকে বেশি আর কেউ চেনে না। তাই আমি যদি আমার মতো কাজ করি, তাহলে আমাকে আলাদা করে নিজের স্টাইল ডেভেলপ করার দরকার নেই, কারণ আমি নিজে একটা স্টাইল। আমি যেরকম ভাবে হাঁটি, যেরকম ভাবে কথা বলি, পৃথিবীর 8 সেকেন্ড কোনো ব্যক্তি নয় যে সেভাবে হাঁটে বা সেভাবে কথা বলে। তাহলে তো অলরেডি আমি ছোটবেলা থেকে আমার একটা নিজের স্টাইল ডেভেলপ হয়েছে, আমাকে কেন আবার নতুন করে ডেভেলপ করতে হবে? সবার আগে কথা হচ্ছে এইবার একজনের, আমি একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে যারা এখানে শুনছে বা আগামীতে আমার ইন্টারভিউটা যদি অন্য কেউ শোনে, তাদের ক্ষেত্রে একটা জায়গায় খুব সাপোর্ট পাবে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে খারাপ বলো ভালো বলো, কিন্তু এটাই ঠিক। ছোটবেলা থেকে এই অবধি না, আমার কোথাও না ছবি সিলেক্ট হয় না, আমি কোনো অ্যাওয়ার্ড পাই না, আমার ছবি কোথাও সিলেক্ট হয় না, সব জায়গাতে রিজেক্ট হয়। তাহলে যে প্রশ্নটা করা হয়েছিল, হ্যাঁ, কে বলছে এটা কমার্শিয়াল হচ্ছে, কে বলছে এটা হচ্ছে না, তাহলে আমি যদি তারপরেও জোর করে মনোবল নিয়ে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় তোমাদেরও করা উচিত। আমার ছবি কোথাও সিলেক্ট হয় না, সত্যি বলছি। লাস্টে মাঝখানে আমি 8-9 বছর তো কোথাও ছবি পাঠানো বন্ধ করে দিয়েছিলাম, রিসেন্ট পাঠানো শুরু করেছি, আবার রিজেক্ট করা শুরু করেছি। তো লাস্টে মনে হয় যে ঠিক আছে, হয়তো ভালো আঁকি না, বা হয়তো আমার ছবি যে টাইপের আঁকছি, হ্যাঁ, লোক যে টাইপের চাইছে সেই টাইপের আঁকতে পারছি না। তো কিন্তু কিছু লোক আছে, সেটা খুবই কম, 1% লোক আছে যারা আমার ছবিটাকে ভালোবাসে। তখন আমার ওই পিকাসোর ওই কথাটা, সরি, ভ্যান গগের ওই কথাটা আমার খুব মনে পড়ে, যে আমার ছবি যদি একজনেরই ভালো লাগে আমি তার জন্যই ছবি আঁকি। তো ঠিক আছে, আমি তার জন্যই ছবি আঁকি। আর এই যে ছবি আঁকার যেটা স্টাইল, যেটা ডেভেলপ করার কথা আমি বলছি, কথাটা হচ্ছে ছবিটা কেন আঁকছি, ছবিটা কি জিনিস, বা আমি গানটা কেন গাইছি, বা একটা গান, আমরা যখন একটা গান শুনছি, বা আমরা একটা ভালো লেখা যখন আমরা পড়ছি বা ভালো গল্প শুনছি, তার মধ্যে আমাদের চোখের সামনে একটা বাতাবরণ ভেসে উঠছে। শরৎচন্দ্র যখন লেখা পড়ছি, তখন মনে হচ্ছে না যে, আমি ছোট দেবদাসের কথাই বলছি, তখন যেন যে দেবদাস পড়ছে সে যেন দেবদাসকে অনুভব করছে, হ্যাঁ, সে যেন পার্বতীকে অনুভব করছে, সে যেন সেই যে তার যে বর্ণনা দেওয়া হচ্ছে, সেটা যেন তার মনে হচ্ছে যে সে যেন সেটা দেখতে পাচ্ছে চোখের সামনে। তো সেই জন্য একটা বাতাবরণ তৈরি করা, যে ছবিটাকে দেখছে সেই ছবিটার, আমি তো কিছু একটা জিনিস শেয়ার করছি, ধরো আমি এই যে কথাগুলো বলছি, আজকে যদি আমার কথাগুলো কেউ বুঝতে না পারে, তার মানে আমার কথা বলার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে ওয়ার্ড ইউজ করছি, এই ওয়ার্ডগুলো তাহলে ঠিক নয়। আর আমি যতটা বেশি ভালো বোঝাতে পারবো, তার মানে ওয়ার্ডগুলো আমি ঠিক, আমার এই কথাগুলো কেউ ডান্সের ফর্মে বোঝাতে পারে, কেউ একটা মিউজিক দিয়ে বোঝাতে পারে, হ্যাঁ, কেউ কবিতা লিখেও বোঝাতে পারে, তো সেটা আলাদা আলাদা ফর্ম। এবার এর মধ্যে আমি এটা বলতে পারি না যে কোন ফর্মটা স্ট্রং। এবার কেউ সেটাকে অ্যাবস্ট্রাক্ট ভাবে বোঝাচ্ছে, কারো কাছে মনে হচ্ছে গরুটাকে আমি গরু না এঁকে, হ্যাঁ, মেঘের মধ্যে আমরা গরু দেখি, হ্যাঁ, কারো ব্যবহারে আমরা বলি তুই একটা গরুর মতো কাজ করেছিস, সেটাও একটা গরু, হ্যাঁ, তো সেভাবে একটা গরু আসতে পারে, সেভাবে একটা ছাগল আসতে পারে। আমরা বলি আমি তো বলির পাঠা হয়ে গেলাম রে, তো এর মাঝখানে এসে, সেখানেও সে বলির পাঠা হচ্ছে, তার মানে সে পাঠাটা দেখাতে গিয়ে একটা ছাগল ড্রয়িং করতে হবে, এটা জরুরি নেই, সেটা বিভিন্ন রকম ফর্মে আসতে পারে। এবার সে যে ফর্মটা ডেভেলপ করছে, এটা তার উপর নির্ভর করবে সে কিভাবে ওটা চাইছে। সেটা দর্শকের বিষয় নয়, কেউ সে তার মতো করে চাইতে পারে, কিন্তু তার মতো করে চাইলে জরুরি নেই না যে তুমি যেভাবে চাইছো আমি কাজটা সেভাবে করতে পারবো, আর করতে পারলেও সেটা আমি যে 100% দিতে পারবো এটা তো জরুরি নেই। কারণ আমি যেভাবে ভাবছি আমি কাজটা সেভাবে করলে আমি অনেক বেশি কাজটাকে দিতে পারবো। তুমি যেভাবে ভাবছো আমি যদি কাজটা সেভাবে করি, তাহলে হয়তো আমি এতটা দিতে পারবো। সেটা একটা কিন্তু খুব বড় বিষয়,
আমি যখন ছবি আঁকছি আমাকে সবাই বলছে তোর ছবিগুলোতে ক্যালেন্ডার হচ্ছে। তখন আমাকে আমার প্রমোদ স্যার বলেছিল ক্যালেন্ডারও একটা ছবি। সনাতন দিনদার একটা আমি বক্তব্যে শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, খুব স্পষ্টভাবে লোকটা বলেছিল। হ্যাঁ, সনাতন দিনদা বলছে আমাকে সবাই বলে তুমি তো ক্যালেন্ডার রেখে খাও। তখন সনাতন দিনদা বললো আমি তো তাদের খুব জোরে বলেছিলাম আমি ক্যালেন্ডার রেখে খাই, চুরি করে তো খাই না, কাউকে টুপি পরিয়ে তো খাই না, আর আমি ক্যালেন্ডার রাখতে জানি তাই আমি ক্যালেন্ডার রেখে খাই। আর ক্যালেন্ডারটাও একটা আর্টের ফর্ম, সেটা তুমি ক্যালেন্ডার নাম দাও আমি ছবি নাম দিই, সেটা একটা বিষয়। তো এই যে বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে খুব একটা মানে খুবই করে কিন্তু একটা যারা লার্নার তাদের কি বলবো ওটাকে উদ্বুদ্ধ করে। তো এই জন্যই তোমার কাছে প্রশ্নটা করা যে হ্যাঁ। আমাদের একটা বাল্ক অ্যামাউন্ট ভিউয়ার্স আছে যারা আমাদের কাছে, ধরো সবাই তো লাইভ শুনতে পাচ্ছে না, পরে যারা রেকর্ডেড লাইভটা শোনে, তো সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামে প্রচুর কোয়েশ্চেন এইটা কিন্তু আসে যে তারা প্রচুর পরিমাণ কনফিউজ। তো সেক্ষেত্রে তোমার কাজ এমন একটা ধারার কাজ যেখানে কাজগুলো কিন্তু প্রতিটা তোমার কাজ যারা ফেসবুকে তোমাকে ফলো করছে বা যারা এখানে আমাদের গ্যালারিতে দেখবে, প্রতিটা কাজই প্রচন্ড অ্যাট্রাকটিভ তুমি তৈরি করেছো। এবং বিভিন্ন সামান্য সামান্য মানে যেগুলো আমরা খুব চোখের সামনে যে অবজেক্ট দেখতে পাই সেই অবজেক্ট গুলোকে দিয়ে তোমার যে এই চিন্তা ভাবনা, এই জন্যই আজকে তোমার কাছে এই প্রশ্নটা করা, যাতে হ্যাঁ, তুমি হ্যাঁ, আগামী প্রজন্মকে এইটা বলতে পারো যে সবসময় যে খুব কন্টেম্পোরারি বিষয় নিয়ে কাজ করতে হবে তা নয়। আজকে তোমার কালকে প্রমোশনের এটা ছড়ানোর পরেই আমার কাছে এইটা কোয়েশ্চেনটা করার জন্য আমি নাম করবো না, তবে একজন আমাকে পার্টিকুলার এই কোয়েশ্চেনটাই একজন স্টুডেন্ট করেছিল যে আমাদের মানে এই এই ছবিগুলোকে তাহলে আমরা তো কন্টেম্পোরারি বলছি, তাহলে যিনি আর্টিস্ট তিনিও কি এগুলো ফেস করে এসছেন বা আমাদের কি ধরনের ছবি আঁকা উচিত? তো সেক্ষেত্রেই তোমাকে এই কোয়েশ্চেনটা করা। তো তুমি এটা খুব ভালোভাবে ডিসক্রাইব করলে, আর একটু কিছু হ্যাঁ, বলো তুমি। আমি আমি বলছি এবার আমি আমার জার্নিটাকে বলি। এটা খুবই আমি ভীষণভাবে ফেস করেছি এবং এখন অবধি করি। আমার ছবিকে অনেকেই বলে যে তুমি ছবি দেখে ছবি আঁকো। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, আমি যখন একটা রিয়েলিস্টিক কাজ করছি তখন আমাকে তো একটা জিনিস স্টাডি করতেই হবে, কারণ না হলে ওই জিনিসগুলোকে আমি কি করে পাবো? হ্যাঁ, যে অ্যাবস্ট্রাক্ট করছে সেও স্টাডি করেছে, সে অন্যরকম ভাবে স্টাডি করেছে, তার ফর্মগুলোকে স্টাডি করেছে, তার কালারগুলোকে স্টাডি করেছে, তার ক্যারেক্টারটাকে স্টাডি করেছে, আমি তার রূপটাকে স্টাডি করছি। আমার স্টাডি পার্টটা একটু আলাদা। হ্যাঁ, যেন রিয়েলিস্টিক কাজ করছে তাদের এই জিনিসগুলো তাদের এইটা ভীষণভাবে ফেস করতে হয়, কারণ রিয়েলিস্টিক কাজ করতে গেলে কিছু জিনিস যেটা খুবই অসুবিধা হয়, সেটা কাজটা যদি একটু এদিক থেকে ওদিকে হয়ে যায় না, সেটা একটু ইলাস্ট্রেশনের দিকে চলে যায়। ইলাস্ট্রেশনটা যে পেন্টিং নয় তা বলবো না, কিন্তু পেন্টিং এর মধ্যে একটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা মজা থাকাটা খুব দরকার। মজাটা কি টাইপের মজা, যে কাজটা যেন দেখার পরেও হ্যাঁ আবার দেখতে ইচ্ছা করে, আর যেন মাঝে মধ্যে ওটা ফ্ল্যাশ ব্যাকে ফের চলে আসে। তো এই যে জিনিসগুলো, হ্যাঁ, আর এই জিনিসগুলোর জন্য আমি বলবো যে সেটা কখন হয়, কখন হয় হচ্ছে আমাদের কিছু কিছু ঘটনা আমাদের লাইফে, যে ঘটনাগুলো কিন্তু বারবার আমাদের মাথার মধ্যে ঘুরে ফিরে বিভিন্ন সময় ফ্ল্যাশ ব্যাকে চলে আসে। তা আমরা যদি সেই ঘটনাগুলোকে যদি একটুখানি ধ্যান দিই, তো সেই ঘটনাগুলো কিন্তু আমাদের বিষয়বস্তু হয়ে আসতে পারে। এবার যারা আমার কথাগুলো শুনছে তাদের কাছে আমার ছোট একটা বলার, যে তুমি কিভাবে এগুলোকে উপস্থাপন করছো সেটা একটা আলাদা জিনিস। মানে তুমি কিভাবে এটা প্যাকিং করছো, কম্পোজ করছো, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত একটা বিষয়। আচ্ছা, এবার তোমার সাথে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার একেবারেই তোমার কাজের বিষয়। তোমার তোমার যে কাজগুলো তুমি কোথা থেকে ইন্সপায়ার হচ্ছ বা ধরো তোমার কাজের বিষয়বস্তু সম্পর্কে তুমি একটু বলো, তারপর তোমার কাজের আমাদের যে গ্যালারি ভিউ রয়েছে সেগুলো অল্প কিছু দেখাবো যাতে তোমার কাজগুলো দেখে ভিউয়ার্সরা মেনলি তোমার যে শোটা কাল থেকে দেখতে শুরু করে। তো প্রথমে তুমি তোমার কাজের বিষয়গুলো একটু বলো। আর একটা কাজ তোমার একটা কাজ আমার প্রচন্ড ফেভারিট, যেটা তুমি রিসেন্টলি ফেসবুকে দিয়েছিলে, চামুন্ডার যে কাজটা তোমার, যদিও মোশানের প্রচুর কাজই আমার প্রচন্ড ভালো লাগে, তবে ওই কাজটা একদমই এক্সক্লুসিভ লেগেছে আমার। তো ওই কাজগুলোর বিষয়ে তুমি অল্প করে একটু কিছু বলো। তো ছোটবেলা থেকেই বাবার কাছে বিভিন্ন ধরনের গল্পগুলো শোনা, বিভিন্ন কাহিনীগুলো শোনা,
মায়ের কাছে বিভিন্ন মাইথোলজিক্যালি কাহিনীগুলো যেগুলো শুনেছি আমি। তো দুর্গার গল্প, কালীর গল্প, মা ছোটবেলায় লক্ষ্মীর পাঁচালী পড়তো, সে সমস্ত গল্প, এগুলো আমার মধ্যে ভীষণভাবে কাজ করতো, ভালো লাগতো। আর সেগুলোর মধ্যে যেন ভেসে যেতাম কোথাও একটা। তারপরে যখন আমি 9-10-এ পড়ি, তখন আমার গ্রামের যে শ্মশান ছিল, সে শ্মশান ঘাটে একজন সাধুর সঙ্গে আমার পরিচয় হয়। তার কাছে তন্ত্র সাধন নিয়ে বিভিন্ন রকম গল্পগুলো শোনা। তো তন্ত্র সাধনা সম্বন্ধে যে ধারণাটা ছিল অনেকটাই পাল্টে গেল। আমরা সেটাকে একটা ভীষণ ভয়ের ব্যাপার এসবগুলো শুনতাম। সেটা একটা নিতান্তই একটা সাধনার একটা রাস্তা, একটা মার্গ তন্ত্র সাধনা, এর থেকে বেশি কিছু না। তো এই জিনিসগুলো না আমার মধ্যে খুব কাজ করতো। সত্যি কথা বলতে আমার ছবিতে মোশনটা কেন এসছে এটা একটা বলাটা ভীষণ জরুরি। প্রথম কারণ হচ্ছে ছবিটা, যে কোনো লোকই ছবি আঁক না কেন, সেই ছবিটা একটা সেকেন্ড হলেও তার মধ্যে একটা মুভমেন্ট তো আছে। প্রত্যেক ছবি একটা বিষয়ের মুভমেন্ট আছে, একটা সাবজেক্টের মুভমেন্ট আছে। তো আমার মনে হয়েছিল ছবিটার জন্য একটা দাঁড়িয়ে না থাকে, তার মধ্যে একটা মুভমেন্টটা হয়। সেই মুভমেন্টের জন্য ওটাকে আমি চেষ্টা করতাম ফ্রেম থেকে বেরিয়ে বের করার, মানে একটা দেওয়ালের পরেও যেন বাইরে আসছে, একটা টাইম ফ্রেম। তো এই জন্য আমি ওটা একটা লাইভ আনার জন্য মোশনটা আনি, কারণ মোশনটার মধ্যে ওই ডিস্টেন্সটা বেশি ক্রিয়েট হচ্ছিল, একটা লাইভ হচ্ছিল। মোশনের দিকে প্রথম প্রথম আমার কাজগুলো, আমি যে সাবজেক্টের জন্য যে অ্যানিমেলগুলো নিতাম, বাঘ, ষাঁড়। বাঘ কেন নিয়েছি আমি? একটা হিংস্র প্রাণী, তার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি আছে, সবকিছুই আছে। আমার মনে হয়েছিল যে একটা লোক যতই পাওয়ারফুল হোক না, যতই হিংস্র হোক না কেন, তার মধ্যে কিছু ব্যারিয়ার আছে। তো এই যে লাইফে আমি যে ব্যারিয়ারগুলোকে ফেস করছি, আমার কাছে কলেজ লাইফে পয়সা ছিল না, আমার কাছে অনেক কিছুই কম ছিল, আমি আরো ভালো আঁকতে চাইতাম, আঁকতে পারছি না, আমি অনেক কিছু খেতে চাইতাম, খেতে পারছি না, আমার খুব ভালো ভালো জিনিস তখন শখ হতো, আমি করতে পারতাম। এই যে ব্যারিয়ারগুলো, তো প্রতিটা মানুষের মনে হয় এই ব্যারিয়ারগুলো থেকে বেরানো। এখানে যে ফ্রেমটা, ও ফ্রেমটা একটা ফ্রেম নয়, ওটা একটা বাউন্ডারি। এই জন্য আমার ছবিতে সবসময় প্রতিটা জিনিস ওই বাউন্ডারি থেকে বেরানোর চেষ্টা করছি। বাউন্ডারি থেকে ওইখানটায় ওই বাঘ বলো, ষাঁড়ের আমার এই জন্য ষাঁড়টাকে খুব ভালো লাগে, কারণ ষাঁড় এমন একটা প্রাণী খুব শান্ত শিষ্ট। যতক্ষণ তার মনে না হয় যে আর দেওয়ালে পিছানোর জায়গা নেই, এবার অ্যাটাক করতেই হবে, ততক্ষণ ষাঁড় শান্ত থাকে। তো এটাই হচ্ছে বলে আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা ততক্ষণ অ্যাটাক করি না যতক্ষণ আমরা পিছনে জায়গা আছে, তখন পিছনে হাঁটতেই থাকি। একটা মনে হচ্ছে না, এবার আর সম্ভব না, আমাদের অ্যাটাক করতেই হবে। তো এই চিন্তা ভাবনা গুলো থেকেই অ্যানিমেল গুলো এসছে, যে শান্ত কিন্তু সে একটা সময় হিংস্র হয়ে উঠতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলোই আমার ছবিতে উঠে এসছে। এর মধ্যে একটা ছবি যেটা আমি পোস্ট করেছিলাম, যে একটা জিভ বের করা ছিল একটা ফ্রেমের মধ্যে আটকানো, আর ফ্রেমের উপর দিকটা জ্বলছে, আর পিছনের দিকে অনেক মন্ত্র লেখা, সেটা তন্ত্র সাধনার উপরে এবং ডেস্ট্রয়ের উপরে। তো ওটা ছিল বিষয় এই যে আমাদের জনজীবনে অনেক কিছু হয় যেটা আমরা প্রতিবাদ করতে চাই। সামনে কোনো অন্যায় হলো, তো আমরা প্রতিবাদ করতে মন করে। অনেক কিছু করাপশন হচ্ছে, সেটা আমাদের মন করে, যেটার বিরুদ্ধে আমরা কিছু বলি। কিন্তু আমি তো সুপার হিরো নই, বলতে গেলে একদম ধোলাই খেয়ে যাবো জনগণের কাছে। তো মনের মধ্যে এই যে একটা চাপা, যে একটা বেদনা বা যে একটা চাপা প্রতিবাদ, এই প্রতিবাদটা আমার ছবির মধ্যে বেরিয়ে এসছে। এই যে জীব বের করা ব্যাপারটা, ওটার নাম একটা রুদ্র। রুদ্র একটা রূপ, শিবজির একটা রূপ, রুদ্র রূপ, যে রূপটা একটা প্রলয় সৃষ্টি করেছে। তো প্রতিটা মানুষের মধ্যে সে একটা রূপ আছে, কিন্তু একটা সাধারণ মানুষ, হ্যাঁ, সেই যে সে জীব বের করাটা, সে কালী নয়, সে জীব যে গোটা বিশ্বটাকে সে খেয়ে নেওয়ার একটা তার লালসা। তার মধ্যে যে ছোট ছোট রাগ, আমাদের মধ্যে ছোট একটা রাগ হয়েছে, আবার একটা অন্য দেখলে আবার একটা রাগ হয়। একটা সময় মনে হয় যে রাগগুলো ধীরে 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 বড় হয়ে গেলে ব্লাস্ট হয়ে যায়, তখন আমরা শুনি যে অ্যাটাক করে দিই। তখন আমরা এটা ভাবি না আগে কি হবে। তো ওই যে এখানে কপালে যে আগুন জ্বলছে, সেই আগুনটা ফ্রেমটা একটু একটু করে জ্বলছে। আর এই যে ফ্রেমটা, সেটাতে নিজেকে বোঝানোর একটা, আরে ঠিক আছে ছাড় না, আমার সঙ্গে থোড়ি না হচ্ছে, এইটা ভেবে নিজেকে একটা বন্ধ করে রাখছে। কিন্তু এই যে রাগটা তো হচ্ছে, সেই রাগটা ধীরে ধীরে ফ্রেমটা জ্বালিয়ে দিচ্ছে। যেদিন ওই রাগটার জন্য ফ্রেমটা জ্বলে গিয়ে ফ্রেমটা হেঁটে যাবে,
সেদিন আমার রাগটা পুরো ফেটে বেরিয়ে যাবে, আর সেদিন একটা প্রলয় চলে আসবে। তো আমার ছবিটার একটা এরকম বিষয়বস্তু ছিল। সেই জন্য ওই যে পিছনে স্ক্রিপ্টগুলো লেখা আছে, ওখানে শিব তাণ্ডব আছে, চামুন্ডার উপরে বিভিন্ন রকম মন্ত্র আছে, হ্যাঁ, এই বিষয়গুলো সেখান থেকে মূলত আমার এই টাইপের মার্শাল গুলো করতে করতে তখন এই বিষয়গুলো আসছে। এই যে একটা ছাগল বলি নিয়ে, আমি ছাগল বলি নিয়ে একটা ছোট কথা বলি, যেটা আমার একটা ছবি ছিল এখানটায়। 2007-এর কথা বলছি। আমি আর আমার একটা বন্ধু কঙ্কালীতলা, বোলপুরের একটা জায়গা, কালী কঙ্কালী তলাতে আমি গিয়েছিলাম। তখনও প্রায় 1000-এর উপরে পাঠা বলি আর মহিষ বলি হতো। ঠিক আমরা সেখানটায় যাই এবং সেই দৃশ্য আমি দেখি। এটা ভয়ঙ্কর দৃশ্য, হ্যাঁ, মানে এত ভয়ঙ্কর দৃশ্য যে ঘাড়ে করে ছাগলটাকে নিয়ে আসছে, যাওয়ার সময় বাবা মানে মাথাবিহীন ছাগলটাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, আর ছাগলের মাথাটাকে ধরে নিয়ে যাচ্ছে। সেটা বিভৎস একটা দৃশ্য। যে ওটাকে বলি দিচ্ছে তার মধ্যে সে আর মনুষ্যত্ব বলে কোনো মানে মানুষ নেই, সে তার সামনে যদি অন্য কাউকে রেখে যায় সে সেটাকেও কেটে দেবে। সে জানছে না সে কি করছে। রক্তটা এমন ভাবে বয়ে যাচ্ছে, আমরা যেটা জমির আল বলি, সে আলের মধ্যে যে রক্তগুলো বয়ে একটা ড্রেনের বড় একটা গর্তের মধ্যে যাচ্ছে, সেটা যেন জলের মতো করে রক্ত বইছে। এই জিনিসগুলোকে আমাকে, হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে নিজেও ননভেজ খাই, কিন্তু এই ভয়ঙ্করতাটা যেন আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। এবং একটা সময় মনে হয়েছে এই ছাগলটা তো আমি নিজেও। প্রতিটা মুহূর্ত লোকের কাছে বিভিন্ন রকম ভাবে আমি বলি হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি এবং প্রতিটা লোক, তার মধ্যে যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা পারে এই সমস্ত কিছুকে বদলে দিতে। আমি রিসেন্ট যে একটা ছাগলের ছবি আমি এঁকেছি, যেটা আমি পোস্টও করেছি, এর পিছনে ঘন কালো মেঘ, তার সামনে একটা ছাগল দাঁড়িয়ে আছে, আর সেই ছাগলের গা ফেটে লাভা বেরাচ্ছে। হ্যাঁ, সেই ল্যান্ড আর আকাশ দুটো মিলেমিশে এক হয়ে গেছে, আর ল্যান্ডটা পুরো জবা ফুলে ভরা। সেই জবা ফুল থেকে একটা জবা ফুল মালা হয়ে দিয়ে, আর সেই মালাটা সে নিজে খাচ্ছে। জবা ফুলের মালাটা দুজনকে পরানো হয়, একটা হচ্ছে বলির পাঠা আর একটা হচ্ছে কালীমা। হ্যাঁ, তো যাকে স্যাক্রিফাইস করা হচ্ছে তাকে, আর যে স্যাক্রিফাইস হচ্ছে তাকে। তা এই যে জবা ফুলের মালাটা তার কাছে একটা মানে খুব অন্য ফুলের মালার মতো নয়। সেই মালাটা খেয়ে একদিন সেই এর প্রতিবাদ করতে পারে, যে তাকে নষ্ট করছে। এই ছোট ছোট আক্রমণগুলো যেটা আমাদের নষ্ট করছে, আমরা একদিন সেটাকে শেষ করে দিয়ে আমরা একটা নতুন কিছু করতে পারি। আমার ছবিতে আমি সবসময় প্রলয় দেখিয়েছি। এটা প্রলয় মানে আমি সবকিছু শেষ করতে চাইছি না, আমি নতুন কিছু শুরু করার একটা বাতাবরণ তৈরি করতে চাইছি। আজকে কিছু শেষ হওয়া মানে সেটা, যেটা ক্রাইম শেষ হোক, সেটা এটা শেষ হোক, শেষ হয়ে গেছে নতুন কিছু তৈরি হোক। তো আমার সবসময় মনে হয়েছে এই যে চামুন্ডার ছবিটা, সেখানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা সে গ্রাস করছে, হ্যাঁ, তার চুলগুলো সে উড়ে গিয়ে একটা লাভা তৈরি হয়ে গেছে, এরকম জিনিস তৈরি হয়ে গেছে। তো এই যে মাইথোলজি থেকে আমার মনে হয়েছে যে দেবী চামুন্ডার যখন আবির্ভাব হয়েছিল, বা আমাদের দেবীর যখন বা মহাশক্তির যখন আবির্ভাব হচ্ছে, সেটা একটা অশুভ শক্তিকে নিধন করার জন্য, কোনো অসুর নামে কোনো মানুষকে নয়, বা কোনো একটা রাক্ষসকে মারার জন্য বা একটা দৈত্যকে মারার জন্য আসেনি। সেটা একটা অশুভ যে একটা এনভায়রনমেন্ট, অশুভ একটা ভাইব, একটা নেগেটিভ ভাইবসটাকে শেষ করার জন্য এসছে। তো সেটার জন্য দরকার এটা। আমার ছবিতে সবসময় সেগুলোই ফুটে উঠেছে। এবার যদি কন্টেম্পোরারি বলা হয়, আমি জানি না আমার ছবির কথাটা কন্টেম্পোরারি, তবে আমার আশপাশে আমি যে জিনিসগুলো দেখছি, সেটা আমি ছোটবেলায় মায়ের মুখে বাবার মুখে যে গল্পগুলো শোনা, ঠিক আমি কিন্তু খুব বেশি যে আমাদের পুরাণ বা মাইথোলজি গল্পগুলোই খুব বেশি পড়ে আমি যে অনেক পাণ্ডিত্য অর্জন করেছি, এটা আমি একদমই বলবো না। আমার শুধু সেই গল্পগুলোকে আমি আমার মতো করে ইলাস্ট্রেট করেছি। এবার এটাকে কেউ যদি ইলাস্ট্রেশন বলে বলুক, কিন্তু এটা আমার গল্প, এটা আমার নিজের কথা। আমার নিজের কথাটা একটা ইলাস্ট্রেশন হোক, কবিতা হোক, হচ্ছে তো। আমার কথাটা তো বলাটাই আমার মূলত লক্ষ্য। সেটা কিভাবে বলছি এটা আমার লক্ষ্য নয়, আমি কি বলতে চাইছি এটাই আমার লক্ষ্য। তো
তো আমার ছবিগুলোর তো মধ্যেই মাঝখানে একটা ছবি যেটা আমি পোস্ট করিনি, সেই ছবিটা ছিল একটা এরকম সিম্বল ছিল যেটা আমরা টক সিম্বল বলি, যে কিছুকে কাউকে কেয়ার না করা, মানে তোমাকে আমি কিছু মানি না একটা ব্যাপার। তো এরকম একটা সিম্বল ছিল যে এই আঙুলটা একটা কিং কোবরা ফর্ম হতে পেরেছে। আর হাতের মধ্যে না প্রচুর আমাদের মাঝখানে 8-9 বছর আগে এই যে মাওবাদী নিয়ে একটা জঙ্গল মহলে একটা বাতাবরণ তৈরি হয়েছিল, তো তার উপরে বিভিন্ন রকম জিনিসগুলো ছিল। তো এখানে মাওবাদী বা টেররিজম এই নিয়ে বিষয়গুলো ছিল। আর এই সাপটার উপর, এই সাপের উপরে, কিংকোবরার উপরে কৃষ্ণ, যেটা একটা মিনিয়েচার ফর্মে ছিল, সে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তো এইখানটায় আমি এই সাপটাকে, এখানে আমি এই সাপটা আমি দেখিয়েছি যে টেররিজম, সেটা একটা কিংকোবরার মতো পয়জনাস। তো সেটাকে আমি যে কালিয়ানাথের দমন করেছিল, সাথে বধ করেনি কৃষ্ণ। তো সেখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে টেররিজমটাকে শেষ করাটা রাস্তা এই নয় যে তাকে উড়িয়ে দাও, তাকে কেটে দাও, তাকে উড়িয়ে দাও, তাকে কনভার্ট করো, তাকে দমন করো। কারণ আজকে যদি আমি তাকে উড়িয়ে দিই তার জায়গায় অন্য কেউ আসবে, কারণ জায়গা খালি থাকে না। কিন্তু তাকে যদি আমি কনভার্ট করি, আমি একটা ছবি পাঠিয়েছি দুর্গার, যেখানে মহিষাসুর মর্দিনী বলে একটা মহিষের পিঠে। লোকের মধ্যে অনেকে আমাকে কোশ্চেন করেছে, দুর্গার বাহন তো সিংহ, সে মহিষের পিঠে কেন চড়ে বেড়াচ্ছে? মহিষাসুরকে সে তো বধ করেছে, সে তার পিঠে কেন ঘুরে বেড়াচ্ছে? আমি জানি তাকে বধ করেছে, আমি বধ করে বিশ্বাস করি না, আমি কনভার্ট করাতে বিশ্বাস করি। আজকে একটা মহিষকে বধ করবো, কালকে আর 5টা মহিষ চলে আসবে। আজকে ওই মহিষটাকে, তার মধ্যে একটা অশুভ শক্তি আছে, তার মধ্যে একটা অসম্ভব শক্তি আছে, যার জন্য দেবীকে আসতে হয়েছিল, এটা বাস্তব। কোনো দেবতার ক্ষমতা হয়নি তাকে বধ করার। তাহলে তার শক্তিটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে কতটা ইমপ্রুভ হতে পারে। হ্যাঁ, তো সেটাকে ভাবতে হবে। ওই জন্য দেবী তার নাকের মধ্যে দিয়ে দড়ি পরিয়ে না তাকে বশ করে ফেলেছে, তাকে মেরে শেষ করেনি। তাকে মেরে শেষ করা মানে কি? একটা শক্তিটাকে নষ্ট করা। দেবী সেই শক্তিটাকে নষ্ট করেনি, শক্তিটাকে কনভার্ট করেছে, তাকে কাজে লাগাচ্ছে। আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো যদি আমি বলি, আমার কাছে মনে হচ্ছে এগুলো অনেকটা বেশি কন্টেম্পোরারি। যে এই যে আজকে যদি একটা কোনো অন্যায় হয়, যে টেরোরিস্ট তার মধ্যে ওই সাহস আছে, এটাও পার্সোনাল একটা ওপিনিয়ন, যে টেররিস্ট তৈরি হচ্ছে সেটা সাধারণ লোক। আমি মহারাষ্ট্রের যে নকশাল এরিয়াতে আমি সেখানে গিয়েছি, আমি কিছু লোকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা সাধারণ গ্রামের লোক, তারা খেতে পায় না, তাদের অনেক রকম অভিযোগ আছে। সেই অভিযোগগুলোকে কিছু লোক তারা নোংরামিতে কনভার্ট করছে। তাদের বলা হচ্ছে তুমি আন্দোলন করো, কিন্তু আন্দোলনটাকে নোংরাভাবে কনভার্ট করা হচ্ছে। তো সেই না খেতে পায় লোকটা, আজকে যদি পরাধীন ভারত হতো, ওই টেররিস্ট গুলোই কিন্তু আজকে দেশপ্রেমী হতো, তারা বিপ্লবী হতো। কারণ তারা তো বিপ্লবী, তাদের কাছে তারা টেররিস্ট নয়, তারা বিপ্লবী। তারা একটা কিছুর জন্য তারা লড়াই করছে। হতে পারে কিছু লোক তাকে খারাপভাবে কনভার্ট করছে। সেজন্য আমার মনে হয় যে সেই বিপ্লবীগুলোকে টেররিস্ট না বলে তাদের বিপ্লবী করে আনা হোক। আমার ছবিতে সবসময় সেই মেসেজগুলোই আমি দিতে চেয়েছি। কতটা পেরে দিতে আলাদা জিনিস, বাট আমি সেগুলোই আমি করতে চেয়েছি। আর একটা কথা আমার, যারা আমার কথা শুনছে, যারা অডিয়েন্স আছে তাদের জন্য, যে আমার মনে হয় কাজটা নিজের জন্য করাই ভালো। আমি যেটা বলতে চাইছি সেটা তুমি বলো, কিভাবে বলছো আর কে কি বলছে সেটা বিষয় না। আজকে তোমার যে প্রিয় বন্ধু, কালকে যে সে প্রিয় বন্ধুই থাকবে, এটা একদমই ঠিক কথা নয়। কারণ আমার ছোটবেলায় যে বন্ধুটা ছিল, আজ সে আমার বেস্ট ফ্রেন্ড নেই। ভালো বন্ধু কিন্তু বেস্ট ফ্রেন্ড নয়। কারণ বিষয়ের সঙ্গে, চিন্তা ভাবনার সঙ্গে আমার নতুন বন্ধু আমার লাইফে এসছে। সেই জন্য আজ যে তোমাকে বলছি তোমার ছবিটা ছবি নয়, কাল হতে পারে তোমার ছবিটা ছবি। আর এই শিক্ষাটা আমাকে দিয়েছে আমার যে খুবই শ্রদ্ধেয় শিক্ষক মনোজ সরকার, গভর্নমেন্ট আর্ট কলেজে একটা সময় প্রিন্সিপাল ছিলেন এবং আমার শিক্ষক ছিলেন। আর বর্তমানে আমার যে রাজস্থান ইউনিভার্সিটিতে এক্স প্রফেসর সুব্রত মন্ডল স্যার, সে ভীষণভাবে আমাকে এই বিষয়ে গাইড করেন এবং আমাকে আমার মতো করে অনুপ্রাণিত করেন। মন্ডল স্যার শান্তিনিকেতন থেকে প্রিন্ট মেকিং এর পাস আউট। তিনি খুব ভালো একজন প্রিন্ট মেকার, মানে খুব এমিনেন্ট একজন আর্টিস্ট। তিনি অ্যাবস্ট্রাক্ট ফর্মে কাজ করেন, কিন্তু আমাকে কখনো তিনি এটা বলেন না যে তুমি কেন এমন করছো, কারণ সে একজন প্রকৃত শিক্ষক এবং প্রকৃত আর্টিস্ট। সেই জন্য একটা কথাই বলবো যে এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো মানে নেই। এটা আমি ফেস করেছি, এখনো করি। আজকে আমার কথা যারা শুনছে, আমার কাজ যারা দেখছে,
তারা ভালো লাগে বলেই দেখছে। তা তোমার কাজও একদিন ভালো লাগবে, হোক না ক্যালেন্ডার, কিন্তু ভালো ক্যালেন্ডার তো হোক। ঠিক আছে, চলো দাদা তোমার কাজগুলো হ্যাঁ, একটুখানি আমাদের ভিউয়ার্সদের অল্প করে হ্যাঁ। একদম দেখাবো, যাতে ওরা কালকে থেকে পুরো গ্যালারিটা ভিজিট করে। আমাদের ভিউয়ার্সদের বলি যে এইটা ট্রেলার ছিল, খুব অল্প করে খুব অল্প কাজ আমরা দেখালাম। প্রচুর কাজ আমাদের গ্যালারিতে স্টোর রয়েছে। আজকে রাত 12টার পরই সম্ভবত কিছু রাত্রি 12টার পরে আমরা ওপেন করেছি, কিন্তু সেটা সকালবেলা 6টা 6:30টার পরে গ্যালারিতে দেখা যায়। তো কালকের পর থেকে তোমরা প্রতিদিন সারা জীবনের জন্য শুভঙ্করদার কাজ আমাদের গ্যালারিতে অনলাইন স্টোর রূপে ডকুমেন্টেড হয়ে থাকছে। তো তোমরা এরপরে যখনই শুভঙ্করদার কাজ অ্যাজ আ ইন্সপিরেশন হিসেবে দেখতে চাইছো, তোমরা প্রত্যেকে আমাদের গ্যালারিতে দেখতে পাবে। এবং শুভঙ্করদা তো রইলই, এত সাজেশন আমাদের সাথে শেয়ার করলো, নিজের লাইফ স্টোরিটা শেয়ার করলো, যাতে আশা করছি যে ভবিষ্যতে যারা যে স্টুডেন্টরা আমাদের কাছে এত কোয়েশ্চেন নিয়ে এসেছিলে যে কি করা উচিত কি করা উচিত নয়, সেটা অনেকটাই শুভঙ্করদা ক্লিয়ার করতে পেরেছে। এবং শুভঙ্করদাকে বলি, তোমার কাজ আমার পার্সোনালি প্রচন্ড ভালো লাগে। এক্ষেত্রে আজকে শৈবাল একটা কাজেতে ব্যস্ত, তো আমি শৈবালের তরফ থেকে একটু বলে দিতে চাই, তোমার এই যে শোটা পুরোটা কিউরেশন করছে শৈবাল কর্মকার। সবাই জানে যে আচ্ছা। এই আর্ট আর্টিস্ট আড্ডা অনলাইন গ্যালারির অ্যাসিস্ট্যান্ট কিউরেটর হিসেবে আছে শৈবাল কর্মকার। তো তোমার পুরো টক শোটা শুধুমাত্র করছি আমি, এবং সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করেছে শৈবাল কর্মকার। তো শৈবালকে আমাদের সকলের তরফ থেকে একটা থ্যাংক ইউ, এত সুন্দরভাবে একটা গ্যালারি ভিউ তৈরি করে দেওয়ার জন্য। এবং তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি আমাদের সাথে এতটা তোমার জার্নি, তোমার এক্সপিরিয়েন্স, তোমার বক্তব্যের বিভিন্ন বিষয়, তোমার দেখার বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করলে। তোমার কাজ কোথাও সিলেক্ট হোক না হোক দাদা, তুমি তোমার এই অ্যাট্রাকটিভ কাজের যে সিজন রয়েছে এটাকে চালিয়ে যাও, এটাই আমি অ্যাজ আ আর্টিস্ট একটা জিনিস বলবো। একটা জিনিস আমি বলি, মানে এক্ষেত্রে যখন আমি খুব ভেঙে পড়ি, আপাতত আমার সঙ্গে আমার যে স্ত্রী প্রিয়াঙ্কা প্রিয়া, সে, তো এই বিষয়টা আমি, মানে যখন একটা কাজ সিলেক্ট হয় না বা ক্রমাগত হয় না, তখন কিন্তু তার একটা সাপোর্ট আমাকে ভীষণভাবে আগামীতে কাজ করার অনুপ্রেরণা যোগায়। তো তাকেও আমার দিক থেকে একটা বড় ধন্যবাদ যে তাকে আমি আমার জীবনে পেয়েছি। আর শৈবালকে আমি এখানে বলতে পারিনি, তো শৈবাল যে তুমি আমার যে এত ভালো একটা শো তুমি অর্গানাইজ করেছো, হ্যাঁ, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ শৈবাল তোমাকে। ওকে দাদা, থ্যাংক ইউ। তো আজকে তোমার সাথে আড্ডা আমাদের এই পর্যন্তই রইলো, আশা করি ভবিষ্যৎটা তোমার খুব ভালো কাটবে। আর এখন আমাদের খুব ক্রুশিয়াল একটা টাইম পিরিয়ড চলছে আর্ট লাইফে, ধরো এই লকডাউন বা এই সমস্ত কারণে। তো আশা করি আমরা সবাই এই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠবো, এবং আমি আশা করবো যে তুমি ভবিষ্যতে আরো আরো অনেক অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, তাহলে আজকে আড্ডা আমাদের এখানেই শেষ হলো। আমরা আবার কৌস্তবদার সাথে ফিরে আসছি নর্মাল লাইভে। আমাদের সন্ধ্যে 7টায় আমাদের লাইভ থাকছে। তো যারা যারা আমাদের লাইভে এখন রয়েছে, যারা শো করছো, তো তারা তারা আবার আমাদের সাথে সন্ধ্যে 7টার সময় জয়েন করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। বাই।